মাঝখানে একটা পিলার আছে, আমি ধরলাম 3 ফুট আগে থেকে একটা পিলার আছে, 3 ফুট একটা ব্যালকনি বের করেছে প্রমোটার, একটা পিলার আছে, তুমি কোনো ফল সিলিং বা কিছু করনি, ঠিক আছে? তোমার খাটটাকে এমনভাবে রেখেছো যে পিলারের তলায় খাটটা আছে, তুমি যখন শুচ্ছ ওই পিলারের তলাতেই শুচ্ছ। দেখো বছর খানেক পরে তোমার যদি শরীর খারাপ, এখানে অনেকে কমেন্ট করতে পারে যে না আমি পিলারের তলায় শুয়েছি, আমার বাড়িতে শরীর খারাপ হচ্ছে, আমি বলবো তারা খাটটাকে ঘুরিয়ে দিই, বুদ্ধিমানের কাজ। যতক্ষণে কমেন্টটা করছো ততক্ষণে খাটটা ঘোরানোর জন্য দুটো বন্ধুকে ডেকে নিয়ে খাটটা ঘুরিয়ে নাও। ওর তলায় তাকে বললাম যে তাহলে এক কাজ করো, তুমি হলুদ রঙের জামা পরার চেষ্টা করো, আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একটা হলুদের টুকরো নিয়ে নিজের হাতে এই জায়গাটায় ঘষো, বৃহস্পতি স্থান। এই জায়গাটা যখন আমি ঘষলাম আমার দুটো হাতেই বৃহস্পতি স্থান রয়ে গেল। কি হলো, কিছুটা হলেও তো প্রভাব পাবো আমি। 100 টাকা পাচ্ছি না, 5 টাকা 10 টাকা তো আসছে। এই গ্রোথটা কে থাকে, সেদিন চলে গেল। একই অফিসে চাকরি করতে দুজনে একে অপরের মুখ দেখতে পাচ্ছে না, এমন ঝামেলা হয়েছে। তাতে কারো সংসার তো বেঁচে গেল। সঙ্গম করে কুকুর দেখেছো? যদি কোনো ছেলেকে বস করতে হয় ছেলে কুকুরের উপরে করতে হবে, যদি কোনো মেয়েকে বস করতে হয় মেয়ে কুকুরের উপরে করতে হবে। কী করতে হবে, নিজের মনস্কামনাটাকে মনে মনে ঠিক করে নাও যে আমি এটাই চাইছি, এই মানুষটা যাতে আমার কন্ট্রোলে থাকে, বা এই মানুষটা যেন আমার কথা শোনে, বস করতে চাইছো। বা এই ধরনের যে তুই হয়তো আমাকে এড়িয়ে যেতে চাইছিস, তুই আমাকে ছাড়া যেতে পারবি না, এরকম একটা মেন্টালিটি যদি তোমার থাকে, তুমি তার উপরে এই কাজটা করতে পারো। কি স্ট্রিট ডগ, ওদের মল জোগাড় করো, এই এর একটা ওর একটা, দুটো গলির কুকুরের কেন বললাম, দুটো গলির যখন কুকুর এক জায়গায় আসে কোনো রকম ভাবে, তারা কিন্তু বিভৎস রকম ভাবে মারামারি করে, একে অপরের অ্যান্টি। এই দুটো মলকে একটা মাটির, প্রথমে একটা কিছুটা মাটি, নরম মাটি জমিয়ে না নিয়ে তার মধ্যে মলটাকে, দুটো কুকুরের মলকে পেস্ট করে দাও। পেস্ট করে দিলে দিয়ে ওই মাটিটা দিয়ে দুটো পুতুল বানাও। যদি ছেলে মেয়ের মধ্যে অ্যান্টি করতে হয় তাহলে একটা ছেলের পুতুল একটা মেয়ের পুতুল, যদি ছেলে ছেলেতে অ্যান্টি করতে হয়, দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ করতে হয় তাহলে দুটো বন্ধুর পুতুল করে তাদের দুজনকে পিঠোপিঠি, প্রায় 2-3 জন বন্ধু মিলে জেগে বসে আছে সারা রাত ধরে, ওর তাণ্ডব দেখছে। ও সারা রাত ধরে জেগে বসে আছে আর সারাক্ষণ এমনি এমনি দুলছে, আর চোখ এরকম, যাকে দেখছে এরকম করে দেখছে আর এরকম দুলছে কন্টিনিউ। কিরে মাংস মাংস দে, খিদে পাচ্ছে তো, ব্যাস। মাকে বলছে খেতে দাও, আমার খিদে পেয়েছে। না খেতে দাও না, খেতে দে, খেতে দে, আমার খিদে পেয়েছে। মা ভাবছে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়েছে, ওই ঘরেই হয়তো আমাকে তুই তাকারি করে বলছে। মাও জিনিসটাকে ক্যাজুয়ালি প্রথমেও খেতে বসে, বলে আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দে। তাই 20 জন বন্ধু গেছে, 5 জন 6 জন করে খেতে বসছে, সব কটা ব্যাচের সাথে বসেও একা খেয়েছে। মানে যদি 6 জন করেও বসে, 3টে ব্যাচ বসেছে, 3টে ব্যাচ বসাতে সবার 3টে ব্যাচ যখন কমপ্লিট হয় তখন ওর খাওয়া। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে, অনেকদিন পরই এসেছেন তিনি, বিক্রমদা। বিক্রমদা আমাদেরকে আজকে বলবে যে ভূত যদি আপনাকে ধরে কি হতে পারে, এবং আমরা যখন কিছু জিনিস বেশি সেবন করে নিই এবং কোথায় রাস্তাঘাটে যেখানে সেখানে যখন মূত্র বিসর্জন করে দিই তার জন্য কি হতে পারে, সেই সব বিষয়টা আছে, একটু হাসি করে বললাম। তারপরে পরকীয়ার আপনার বাড়িতে যদি কেউ করে থাকে, দাদা বা দিদি যারা আছেন, খুব ভালো লাগছে, মজা লাগছে, কিন্তু সেটাকে যদি বিচ্ছেদ করাতে হয় কিভাবে করাবে, সব কিছু এখানে বলা আছে এবং টোটকাও আছে কিন্তু। হ্যাঁ, এরপরও যদি যখন দেখছেন যে আর হচ্ছে না, ফোন করেই নিন, কারণ আমার কথা বলা যেখানে শেষ হবে তারপর থেকে কিন্তু বিক্রমদার নাম্বার চলবে। লাস্টে এটাই বলবো, যেভাবে বিক্রমদা আমাদের সাথে যোগাযোগ করে সেই নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে। আপনারা জানেন কিভাবে আমাদের এখানে এসে কোনো রকম প্রমোশনাল কাজ বা যে কোনো রকমের স্পিরিচুয়াল হেল্প যদি আপনারা চান তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট বিক্রমদার কাছে। কেমন আছো দাদা? ভালো, তুমি কেমন আছো? ভালো। এই চলছে দাদা, অনেকদিন পর আবার দেখা হয়েছে। তা আজকে প্রথমে নতুন কি পাবো তোমার কাছ দিয়ে? তুমি কি জানতে চাইছো বলো, মানে যেটা দিয়ে শুরু করলাম, মেসেজটা গল্প করছিলাম সেটা? হ্যাঁ, অফ দ্য ক্যামেরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, ভূতের গল্প। হ্যাঁ, হোক হোক হোক, মানুষ অনেকদিন ভূতের গল্প শোনেনি বলতে গেলে। না গল্প নয়, এবারে ব্যাপারটা দেখো সবার কাছে জিনিসটা গল্পই মনে হয়, হ্যাঁ, কিন্তু যার সঙ্গে ঘটে বা যার ফ্যামিলিতে ঘটে তারা এই জিনিসটা রিয়েলাইজ করে। এরকম একটা ঘটনা আমার কাছে প্রায় ডিসেম্বরের মাঝামাঝি সময় কি শেষের দিকে এরকম কিছু একটা হবে, ডিসেম্বরে অমাবস্যার আগে আগে। ভালো কথা, একজন রাত্রেবেলা প্রায় 10:30 11টা বাজতে যায় ফোন করেছেন। ফোন করে আমাকে বলছেন যে দাদা আপনার সাথে খুব জরুরি একটু দরকার আছে, আমার ছেলে কেমন কেমন করছে,
হ্যাঁ দিদিভাই রাত্রি 11টা বাজে, আপনি সেরকম হলে কালকে ফোন করুন, আর না হলে আমি অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেরকম হলে চেম্বারে চলে আসবেন। না আমার একটু এমার্জেন্সি ছিল। বললাম, তাহলে এক কাজ করুন, আপনি হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি দেখছি কী করা যায়, আর আপনি কালকে সকালে সেরকম হলে আমাকে ফোন করুন। আমি সেই রাত্রিটুকুনি এড়িয়ে গেছি। এড়িয়ে যাওয়াতে সে চুপচাপ সেই মুহূর্তে আর কোনো টেক্সট বা কিছু সেই মুহূর্তে করেনি। পরের দিন সকালবেলা আমাকে একবার খালি এসএমএস করে ওনার নাম আর কোথায় থাকেন সেটা লিখে পাঠিয়েছে। আমি তার এগেইনস্টে কী রিপ্লাই করবো? আমি সেরকম কিছু রিপ্লাই করিনি। না, না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। আমি জানি উনি আমাকে ফোন করবে, ফোন করার কথা, উনি ফোন করলেন না। তারপরে উনি সারাদিন আর কোনো উচ্চ বাচ্চা নেই। রাত্রেবেলা দেখলাম আবার ফোন করেছে। ফোন করে আমাকে বলছে, দাদা আমি তো একটা বড় ভুল করেছি। আমি এক তো ভুল হয়েই গেছে, আর দ্বিতীয়ত আপনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা আপনি বলেছিলেন, সেটা তো আমি নিইনি। তো আপনি যদি আমাকে একটু সময় দেন খুব ভালো হয়। আমি একজনের থ্রু থেকে আপনার নাম্বারটা পেয়েছি, আপনি এই ধরনের কাজ করেন কি না আমাকে একটু জানার খুব দরকার। ঠিক আছে বলুন। রাত্রেবেলা যখন আবার সেই 8:30 9টায় ফোন করেছে, বলছে, দাদা ভুলটা হয়েছে, আমি আমার ছেলের যে প্রবলেম বলছিলাম আপনাকে কাল রাত্রেবেলা, তো সেটাই আমি আপনাকে না পেয়ে আমি কালকে আমার আরেকজন বাড়িতে যে এসেছিল সে আমাকে আরেকজনের কথা বললো, আমি তাকে ডেকে নিয়ে এসেছিলাম। তো ছেলে এখন আরও বিগড়ে গেছে। কি হয়েছে না, ওনার ছেলে কোনো একটা জায়গায় পিকনিকে গিয়েছিল। নর্মালি যেরকম ঠান্ডার সময় ডিসেম্বর মাস পিকনিক গেছে, পিকনিক থেকে ফেরার পরে, মানে ফেরার পরে তো ছেড়েই দাও, ওখানে গিয়ে কি হয়েছে সেটা ওর বন্ধুদের কাছ থেকে শোনা। ওর বন্ধু ফোনটা নিল, ফোনটা নিয়ে বলল যে, আহ, স্যার এরকম আমরা পিকনিক গেছিলাম ডায়মন্ড হারবারের দিকে, একটা ফাঁকা স্পট পেয়েছি, পিকনিকে গেছি। তো পিকনিক থেকে যাওয়ার পর আমরা সবাই যেরকম একটা বড় গাড়ি নেওয়া হয়, 15-20 জন বন্ধু একসাথে গেছি। যাওয়ার পর আমাদের বুঝতেই পারছেন ব্যাচেলার ছেলে, তো ছেলেটার বয়স প্রায় 22 বছর। ব্যাচেলার ছেলে তো একটু এনজয় আমরা করেছি। এনজয় মানে খোলাখুলি বলো, ও যে না কাকিমা আছে তো আমি বলতে পারছি না, ওই যা একটু খাওয়া দাওয়া হয় আর কি। আমি তখন বুঝতে পারলাম যে মদ ফদ খেয়েছে। তো বলছে দেখুন, আমি বললাম সেরকম হলে তুমি সাইডে গিয়ে আমাকে খুলে বলো জিনিসটা কী হয়েছে। তো সকালবেলা ওরা বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে ওরা পিকনিক স্পটে যায়, গিয়ে ওখানে মদ পদ নিয়ে গেছে। মদ, মাংস, যা রান্না বান্নার জিনিসপত্র সব নিয়ে গেছে। ওদের বোধহয় কি রাইস, মাটন আর কিছু চিকেন নিয়ে গেছিলো, আর কিছু মাছ নিয়ে গেছিলো, যে ওরা পিকনিক, যে নর্মালি পিকনিক করে, পিকনিক করতে গেছে। রাঁধুনি ছিল সঙ্গে, রান্নার জিনিসপত্র সব নিয়ে গেছে। ওরা পিকনিক থেকে গিয়ে মানে স্পটে পৌঁছে গিয়ে যে যার মতন বক্স ফক্স লাগিয়ে নিয়ে ওরা গান বাজনা শুরু করে দিয়ে কী করেছে ওরা, চলো ঠিক আছে মদ খেতে বসি, চিপস দিয়ে মদ খেতে বসেছে। মদ খেতে খেতে রান্নার লোক ততক্ষণে অলরেডি পকোড়া ভেজে দিয়েছে, ওরা পকোড়া খেয়েছে। পকোড়া খেয়ে মানে পকোড়া আর মদ একসাথে খাচ্ছে। খেতে খেতে বেলা 12টা 12:30 প্রায় বেজে গেছে। তখন কিন্তু সবারই সেই মাত্রায় নেশা হওয়া শুরু হয়েছে। নেশা হয়েছেই সবার, মদ খাচ্ছে ভাই, নেশা করতেই গেছে, নেশা করেছে ঠান্ডার সময়। নেশা ফেশা করে সেটা বোধহয় কোথাও, মানে পরে যেটা বোঝা গেল সেটা কোথাও বাথরুম করেছিল। এটাতে আমি পরে আসছি। তো নেশা ফেশা করার পরে সবাই 1:30 2টো নাগাদ খেতে বসেছে, যখন খাচ্ছে, এবারে খেতে বসার পর পর ও যখন সবার প্রথমেও খেতে বসে, বলে আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দে। এবারে 20 জন বন্ধু গেছে, 5 জন 6 জন করে খেতে বসছে, সব কটা ব্যাচের সাথে বসেও একা খেয়েছে। মানে যদি 6 জন করেও বসে, 3টে ব্যাচ বসেছে, 3টে ব্যাচ বসাতে সবার 3টে ব্যাচ যখন কমপ্লিট হয় তখন ওর খাওয়া কমপ্লিট হয়। এবারে কী হয়েছে একটা জিনিস, ওখানে 2 জন 3 জন বাদ দিয়ে কিন্তু বাদ বাকি সবাই মদ খেয়েছে। এক ড্রাইভার, 2 রান্নার লোক, আর রান্নার লোকের সঙ্গে যে আরেকজন হেল্পার গেছিলো, তারা 3 জন বাদ দিয়ে সবাই মদ খেয়েছে। মদ খাওয়ার পরে ও যে কোথায় গিয়ে বাথরুম করেছে সেটা কেউ দেখেনি, কেউ কারো নলেজেই নেই। মদ খেয়ে তো সবাই নাচছে, মাতলামো করছে, আর কি হবে। তো ও কী করেছে, কোথাও গিয়ে বাথরুম করেছিল। তাই যেমন বললাম যে পরে আসছি, ও 3 জনের খাবার একা খায়, মানে 3টে ব্যাচ ধরে ও একা খাবার খায়।
সবার অসুবিধা হয়নি, কারণ হচ্ছে সবাই মদ খেয়েই ছিল। খাবারের কোয়ান্টিটি সবার যে হিউজ লেগেছে তা নয়, ঠিকঠাক মিটে গেছে খাওয়া দাওয়াটা। মিটে যাওয়াতে ও ওখানে তারপরেও যেরকম হয়, লোকে ভাবছে মাতলামো করছে, কিছুক্ষণ পরও বেহুশ হয়ে যায়। বন্ধু বান্ধবরা গাড়িতে তুলে দেয়, তুলে দিয়ে নিয়ে চলে এসছে ওকে। আসার সময় গাড়িতে দু একবার গুঙা গুঙা করছিল, কিন্তু কেউ কোনো রকম কিছু উচ্চ বাচ্চা করেনি। চলো ঠিক আছে, গাড়িতেও গান পান বাজছে, সবাই এনজয় করতে গেছে, এনজয় করেছে। এসে যখন বাড়ির সামনে ওকে নামিয়ে দিয়েছে, ওর মা ওকে ধরে ঘরে ঢোকায়। ঘরে ঢোকানোর পর থেকে ওই যে সন্ধে হয়েছে, সন্ধে হওয়ার পর থেকে আর ঘরে আলো জ্বালাচ্ছে না। মাকে বলছে খেতে দাও, আমার খিদে পেয়েছে। না খেতে দাও না, খেতে দে, খেতে দে, আমার খিদে পেয়েছে। মা ভাবছে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে মদ পথ খেয়েছে, ওই ঘরেই হয়তো আমাকে তুই তাকারি করে বলছে। মাও জিনিসটাকে ক্যাজুয়ালি নিয়েছে। নমস্কার, আমি শ্রী বিক্রমাদিত্য। আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেমে থাকেন, যদি কোনো হেল্প দরকার হয়, আমার নাম্বার এখানে আছেই, সেখানে আপনি ফোন করতে পারেন। এখানে যে টোটকাগুলো দেওয়া আছে, সেই টোটকাগুলোকেও আপনি নিজের বাড়িতে নিজের মতন করে ব্যবহার করতে পারেন। আপনার পক্ষে এগুলো কিন্তু খুব কার্যকরী হবে। এছাড়া এই ভিডিওতে কিন্তু দেখবেন নিচে আমার ইউটিউবের চ্যানেলের একটা ডিসক্রিপশানে আমার চ্যানেলটা দেওয়া থাকবে। যদি মনে হয় ওখানে গিয়ে আপনারা ভিডিও দেখুন, পারলে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার। ঘন্টাখানেক পরে খেতে দিচ্ছে না বলে এবারে দরজা ফরজা পেটাপেটি শুরু করেছে। খেতে দেয় আমাকে, আর ঘরের বাইরে বেরোচ্ছে না, বাইরে তালা জ্বলছে, সন্ধ্যে হয়ে গেছে। নর্মালি কমন মানুষের বাড়িতে কী হয়, ঘরের বাইরে তালোই জ্বলছে। কারো যদি ডাইনিং স্পেসে বা তুমি পাশের ঘরে যাও, সেখানে তো আলো জ্বলছে, ও না বাইরে বেরোতে চাইছে না। খেতে দিচ্ছিস না কেন, ঘর থেকে চিল্লাচ্ছে। মা বলছে এই তো ফিরলো, তো খাওয়া দাওয়া করেই ফিরেছে, আবার খাওয়ার চাইছে। ও মা মুড়ি মেখে দিয়েছে, বলছে এতে কী হবে, মাংস নিয়ে আয়, আমি মাংস খাবো। তখন ওর মা ভাবছে হয়তো নেশার ঘরে বলছে, কিন্তু ওর গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। নিয়ে আয়, আমি খাবো। ওর একটাই জিনিস ও খাবে। তার কিছুক্ষণ পর ওর মা, ব্যাপারটা একটু অন্যরকম মনে হয়েছে ওর মায়ের, ওর বন্ধুদেরকে ফোন করেছে। হ্যাঁ রে, বাবাইয়ের কী হয়েছে, বাবাই এরকম খালি খাবো খাবো করছে, আর মুখ থেকে তো বীভৎস বাজে গন্ধ বেরোচ্ছে, তোরা সবাই কি এরকমভাবেই এনজয় করতে যাস? সে তো রেগে গেছে। এদের এনজয়টা কি এরকমই হয় মদ খাওয়াতে? যেটা আমি বলছিলাম একটু আগে ঘটনাটা, মেয়েরা আছে যারা মদ সহ্য করে না, মায়েরা সত্যি সহ্য করে না, ছেলে মেয়ে মদ খেয়ে মাতাল হবে, আমি কেন সহ্য করবো। হলো, ওর বন্ধু বান্ধবকে বলছে ঠিক আছে, সেরকম হলে তোরা আয়, এসে ওকে বোঝা, বুঝিয়ে ওকে সেরকম হলে খাইয়ে দিয়ে, সেরকম হলে তোরা আজকে রাত্রে এখানে থেকে যা। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু রাজি হয়ে গেছে, ঠিক আছে কাকিমা, আমি তাহলে আজকে আপনার বাড়িতেই থেকে যাব। সেও তো মাল খেয়েছে, বাড়ি গিয়ে মার খাবে, বুঝতেই যাবে ভাই, ব্যাচেলার ছেলে। বাড়িতে গিয়ে মার খাওয়ার থেকে মনে হয়েছে যে ঘরে গিয়ে বসে থাকাটা বেটার। থাক বন্ধুর বাড়িতে, বাড়িতে বলে এলো মা আমি বন্ধুর বাড়িতে থাকছি। এবারে ও ডেকে নিয়ে এলো কাল, ওর ঘরে যখন থাকতে গেছে, আরে গিয়ে ওর ঘরে গিয়ে ছেলে ছেলে যা হয়, এই লাইটটা জ্বাল, গিয়ে একটু কাঠি করা, তুই কেন এরকম করছিস। রেগে গিয়ে না ওকে দাবড়ানি দিয়েছে। বন্ধুটা ওর রূপ দেখে প্যান্টে বাথরুম করে ফেলেছে। মানে আমাদের হয়তো শুনতে এরকম লাগছে, সেটা প্যান্টে বাথরুম করে ফেলেছে। দিয়ে ভয়ে ওর মাকে ডাকছে যে কাকিমা, আমার মনে হচ্ছে এ স্বাভাবিক নয়। আমি ওকে যেভাবে দেখলাম, মানে ছেলেরাই আর কি, মানে ঠিক আছে, তো এমন কি আর কি মারলো যে ও এতটা রেগে গেল। দাদা আমি, মানে স্যার আমি এরকম কিছু আর কি মানিনি যে আমার সঙ্গে এরকম কিছু করে ফেলবে। এটা তোমাকে বলছে? হ্যাঁ, মানে ফোনে যখন বলছে, ও তো ছিল ওর সঙ্গে, সেই রাত্রিটা তো ছিল ওর সাথেও। আর তোমাকে এক্ষুনি ফোন করে বলছে স্যার সেদিন রাতে ও যখন প্রথমবার দিন আমাকে ফোন করে, ওর মাই ফোন করে প্রথম দিন রাত্রেবেলা পিকনিক থেকে ফেরার পর। এই রাত্রিবেলা যখন ওর সঙ্গে ঘটনাটা ঘটে, আমি বললাম রাত্রি 11টা নাগাদ ফোন করেছে, 10:30 11টা, তখন সেটার সাথে ঘটনাটা ঘটেছে। তারপরে যখন বন্ধু বান্ধবকে ডাকে, 9:30 10টা নাগাদ ঘটনাটা ঘটেছে ছেলেটার সাথে। তারপরে যখন আরও বন্ধু বান্ধবকে ডেকেছে যে এই ঘটনা এই হচ্ছে, তখন ওকে লোকে নাম্বার দিয়েছে, ও 2-3 জনের নাম্বার পেয়েছিল, তার মধ্যে আমাকেও ফোন করেছে। আমি যেহেতু সেই রাত্রে খুব একটা কথা বলতে পারিনি বা সময় দিতে পারিনি, সেই জন্য আমার কথাটা শুনেই আমাকে ছেড়ে দেয়। দিয়ে ওর এক বন্ধু এক ওঝাকে ফোন করে, সে বলেছে ঠিক আছে আমি কালকে সকালে আসবো। আর তারা আরেকজনকে যাকে ফোন করেছিল, সেও ডাইরেক্ট না বলছে, বলছে আমি যেতে পারবো না, যদি নিয়ে আসতে পারো তো ভালো। এবারে বাড়ির লোক ভাবছে যে আমি নিয়ে যেতে গেলে রাস্তায় যদি আমাদের কারোর সাথে কিছু হয়ে যায়, জিনিসটা তো রিয়েলাইজ করতে পারছে ও। ওকে বলেছে ঠিক আছে তুই খা, ওকে খেতে দিয়েছে, ও ঘরে হাবড়ে উবড়ে খাবার খেয়েছে। ওর বন্ধুরা ভাবছে কী হলো রে ভাই, ওর তো নেশা পেশা ততক্ষণে ফেটে গেছে। কী হলো, ফেটে যাওয়ার পর ও
ও না মানে এবারে কে লোকাবে? মানে এক তো ঘর অন্ধকার করে ঘরের মধ্যে বসে আছে, এবারে এ না ঘরের এক কোনায় সেটে রয়েছে। এ ভাবছে কাকিমার সামনে গেলে হয়তো আমার নেশাটা হয়ে যাবে, কিন্তু তখন আরও যেহেতু সব বন্ধুদেরকে ফোন করে, তারাও কন্ট্যাক্ট করতে গিয়ে সবাই আসে। আসার পর বলে যে কাকিমা আমরা 2-3 জন আছি এখানে, আপনি সেরকম হলে গিয়ে ঘুমিয়ে পড়ুন। ওরা প্রায় 2-3 জন বন্ধু মিলে জেগে বসে আছে সারা রাত ধরে, ওর তাণ্ডব দেখছে। ও সারা রাত ধরে জেগে বসে আছে আর সারাক্ষণ এমনি এমনি দুলছে, আর চোখ এরকম, যাকে দেখছে এরকম করে দেখছে আর এরকম দুলছে কন্টিনিউ। কিরে, মাংস মাংস দে, খিদে পাচ্ছে তো, ব্যাস। মানে বন্ধুগুলো রয়েছে কিভাবে তোর সাথে? রয়েছে মানে ওরা তো এবারে বন্ধু ভাই, কেউ বেরোতে পারছে না, জিগড়িয়ে দেবে ব্যাপারটা। কেউ বেরোতে পারছে না, না আগে যেতে পারছে না পিছনে আসতে পারছে। এবারে ওরা ভাবছে যে আমরা কোথায় ফাঁসলাম। তো ছোট অনেক দিনের বন্ধু এবারে বেরোতে পারছে না, তো ফাঁসলাম তো এমন জায়গায় ফাঁসলাম যেখানে ওকে ভূতে ধরেছে, গলার ভয়েস পুরো চেঞ্জ। এবারে কোনো এক বন্ধু ভেবেছে যে এক কাজ কর, ওকে আমরা ধরে বেঁধে রাখি। শাড়ি বাড়ি নিয়ে এসছে, নিয়ে এসে এই ওড়না বন্যা যা থাকে ঘরে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে বেঁধে রাখি, তাহলে আমরা একটু ঘুমাতে পারবো। কেন কি আমাদের তো, ওরাও তো মদ পথ খেয়েছে, ওদেরও তো একটা হ্যাংওভার আছে। তো এবারে বলছে যে তাহলে এবারে একটু ওকে যদি সেরকম হয় বেঁধে রাখি। আরে গেছিলো 2 বন্ধু মিলে বাঁধতে, মানে যখনই আবার ওকে ধরতে গেছে, ওর দিকে ঘুরে তাকিয়েছে, পিছন দিক থেকে ছেলেটা ভেবেছে হাতটা হয়তো ধরে নেবে, আর যেই হাতটা ধরেছে অমনি ছিটকেছে ওকে, 2-4 হাত দূরে গিয়ে পড়েছে। বলছে কিন্তু ধরে রাখাও সম্ভব হচ্ছে না। ওরা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে 3 জন মিলে এক বন্ধু দেওয়ালে হেলান দিয়ে চুপচাপ ওর দিকে তাকিয়ে বসে আছে। আবার 2 জনের মধ্যে 3 জনে মিলে চুক্তি করেছে, এক কাজ কর তোরা যদি একটু ঝিমোস ঝিমো, আমি দেখছি, আর আমি একটু ডেকে দেবো, তখন তোরা দেখবি আমি ঝিমাবো, নাহলে কিন্তু পালাতে হবে। দরজা ফরজা খুলে রেখেছে। মানে ভূতের ভয় মানে যার ঘরে হয় সেই বোঝে। ওর বাবা মাও এদিকে টেনশানে রয়েছে, তাদেরও ঘুম নেই। হলো, হওয়ার পর কোনো রকমভাবে ওরা রাতটা কাটায়। সকালবেলা ও যাকে নিয়ে আসে, সেও যা যখন আস্তে আস্তে প্রায় 11:30-12টা, তাও হচ্ছে তারও কোনো কাজ ছিল, সে কাজগুলো মিটিয়ে যায়। ইমিডিয়েট ডাকলে কেউই আসতে পারে না। তো তার কাজটা মিটিয়েছে, মিটিয়ে তিনি এসছে। বাড়িতে আসতেই কোনো রকম কোনো কথা নেই, হ্যাঁ কী হয়েছে, কোথায় আছে, গেছে, গিয়ে ব্যাগে কিছু জল টল ছিল দেয়, বের করে জল পরে মেরেছে। তখন কিছু বলেনি, উল্টে হাসছে। জল মারার পরে যেটা হাসছে, তুমি হাসছো যার ঘরে ঘটেছে ঘটনাটা, হাসছি না। তোমার সঙ্গে আমারও হাসি পাচ্ছে। তো তখন দেখি ও হাসছে, হাসার পরে কিছুটা ও না জিনিসটাকে হালকায় ভেবে নিয়ে সর্ষে বের করেছে, সর্ষে পরে যখন সর্ষেটা মেরেছে মালটার উপরে তেড়ে এসছে। তুই যাবি এখান থেকে। ভদ্রলোক না ওই আচমকা তীরে আসাতে ভয় পেয়ে গেছে। আর একটা জিনিস মানতে হবে, তুমি ভূতের মানে এইসব কেসে যদি, মানে এই নেগেটিভ কেসে যদি তুমি ভয় পেয়ে যাও, ও তোমার উপরে চেপে বসবে। কোনোদিন মানে ভয় পেতে নেই, তো তোমাকে সেই জায়গাটা মেনটেন করে চলতে হবে। ভয় পেয়ে গেছে, আরে ও বলছে তুই মানে ভয় পাওয়ার পরে ও তো বুঝতে পেরে গেছে ভয় পেয়ে গেছে। তারপরে যখন ও আবার তেড়ে যেতে চাইছে, তখন বলছে তুই যাবি নাকি আমি এখান থেকে তোকে ফেলে দেবো। ও ভেবেছে হালকায় নিয়ে নিচ্ছে, মানে ভদ্রলোক হালকায় নিয়েছে, নিয়ে ও আবার একটা কিছু করতে গেছে। এমন সময় ওকে যে ছেলেটার পাশে যে ছিল তাকে এক ধাক্কা দেয়, ধাক্কা দিয়েও লাফিয়ে বাইরের দিকে চলে যায়, মানে ব্যালকনির দিকে চলে যায়, আর একটা ঝাঁপ দেওয়ার মুভমেন্ট নিয়ে ফেলে। আর যেহেতু সকাল থেকে আরও বন্ধুবান্ধব এসছে, তারা ব্যালকনিতেই দাঁড়িয়ে ছিল, তারা ওকে ধরে নেয়, ঝাঁপ দিতে দেয়নি। বলছে নয় ওকে তাড়িয়ে দে, নয় আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে চলেই যাব, আমি একে নিয়েই যাব, তোরা চলে যায় এখান থেকে। ওই ভদ্রলোক বলে দেখুন এটাকে বাড়াবাড়ি করে লাভ নেই, আপনি 2-1 দিন ছেড়ে দিন, হয়তো একা একাই চলে যাবে। ও কি আর একা একা যাওয়ার মানুষ, ও তো আবার সেই একই জিনিস, আমাকে খেতে দে, আর তোরা এখান থেকে চলে যা, আমি এখন ঘুমাবো, অনেক দিন ভালো করে খাইনি আর ঘুমাইনি, আমাকে এখন ছেড়ে দে। এই একই টোন। সেই দিনকে সন্ধ্যেবেলা ফোন করে ওর মা আমাকে এই ঘটনাগুলো টোটালটাই বলে। এবারে আমি দেখছি যে অলরেডি 2 দিন, মানে যেদিনকে এই সকাল থেকে ওরা এইসব করেছে, আর তার আগে একদিন যেদিনকেও পিকনিক করে ফিরেছে, এই 2 দিন ওর চোখ মুখ এমনি বসে গেছে। আমারও কাজ ছিল একটা বিকেলের দিকে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আমি একটু সকাল সকাল যাব, আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি মিটিয়ে চলে আসা যায়, যে স্যার দেখবেন আমার ছেলেটাকে যখন বাঁচানো যায়
এ তো এরকম কাজ করছে, আমি তো কিছুই আমার মাথায় ঢুকছে না কি করণীয়। আমি তাকে কিছু দ্রব্য বললাম যে আপনি আপাতত এইগুলো কিনে রাত্রেবেলা ঘরের আশেপাশে ছড়িয়ে রাখুন, আর সেরকম হলে আপনি এই জিনিসগুলো ঘরের ওখানে জ্বালিয়ে আপাতত যাতে ধোঁয়া যায়, মানে আপনি যদি ওর ঘরে জ্বালাতে নাও পারেন, একটা ছোটো ফ্যান নিয়ে এসে বাইরের দিকে ফ্যানটা লাগিয়ে দিয়ে ধোঁয়াটা জ্বালিয়ে রাখুন, যাতে ধোঁয়াটা ওর ঘর অবধি পৌঁছায়। ও মা সেদিনকে রাত্রিটা ওই এরকমভাবেই চালায়। সেদিনকে আর কোনো বন্ধুর বাড়িতে ছিল না, বাইরে থেকে ওর মা দরজা বন্ধ করে দিয়েছে, জানলাটা একটা খুলে রেখেছিল, সেখান থেকে ধোঁয়াটা ঢুকছিল। তো কোনো রকমভাবে হয়তো ঘন্টায় ঘন্টায় জ্বালিয়ে সেদিন রাত্রিটাও চুপচাপ কেটে যায়। ওকে খালি নর্মালি খাবার দিয়েছে, ও খেয়ে দিয়ে চুপচাপ ছিল ঘরে, নিজের মতন নিজে রয়েছে। পরের দিন এখন গেছি, দরজা খুলেছি, দরজা খুলে তো আর উপর দিকে কেউ তাকায় না। ও মনে হয় বুঝতে পেরেছি যে বাড়ি থেকে কেউ আসছে। আমরা নিচে কথা বলে যখন উপরে গেছি, গিয়ে দেখছি ওদের সিলিং ফ্যানের রডটা না একটু বড় ছিল, একটা সিলিং ফ্যানের ওপর উঠে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সিলিং ফ্যানের ওপরে যে এসটা থাকে, এসটা হ্যাঁ ধরে মানে নিচে কি কোনো সাপোর্ট পেয়েছিল বোধহয়, এসটা ধরে ফ্যানটার যে যার মধ্যে ব্লেডটা লাগানো থাকে ওর মধ্যে দুটো পা দিয়ে রডটাকে ধরে বসে আছে ওপরে। হ্যাঁ, নিচে দেখছি কেউ কোথাও নেই, ছেলে কোথায়? যাকে ছেলে সিলিং ফ্যানের মধ্যে মানে ওপরে বসে আছে, সিলিং ফ্যানের ওপরে। নর্মালি ওর সাথে যেরকমভাবে ট্রিট করা হয় যে আয় নিচে আয়, কী হয়েছে, কেন এগুলো করছিস, না তুই এখান থেকে চলে যা, আমি তোকে কেন বলবো, তোকে আমি কৈফিয়ত দেওয়ার কে, তুই কে কৈফিয়ত দেওয়ার, তখন আমি কোনো কথা বলবো না, তুই চলে যা এখান থেকে, নাহলে আমি ওপর থেকে নামবো না। বললাম দেখ তুই আয়, তুই কী চাইছিস আমাকে বল। বলছে না আমি তো খাচ্ছি আর ঘুমাচ্ছি, আমি তো এটাই চাইছি। আমি তা বলে কারো শরীর নিয়ে এরকম করে থাকছিস, তোর প্রবলেমটা কী, মানে তোর বাড়ি কোথায়? তো তখন সে তার ডিটেলস কিছুতেই দেবে না, আয় নিচে আয়, নাহলে কিন্তু জিনিসটা খারাপ হবে। আর তুই ওপর থেকে এই নয় যে তুই ব্যালকনি থেকে এখন আর ঝাঁপ মারতে পারবি, তুই তো উপরে আছিস, ওপর থেকে নামবি তবে তো ব্যালকনি অব্দি যাবি, তুই নাম, নাহলে তোকে আমি ওখান থেকে আবার ওপরেই পাঠিয়ে দেবো, ওপরে আছিস তোকে আমি ওপর থেকে ওপরেই পাঠিয়ে দেবো, তুই চুপচাপ নিচে আয়। সেটা কোনো রকমভাবে তো নিচে নামবে না, অনেক কষ্টে তাকে বলে কয়ে নিচে নামানো হলো। বলছে দেখ আমি তো ওর কোনো ক্ষতি করিনি, ওর নিজের ইচ্ছেতে এসেছে, আর এসে আমার গায়ের মধ্যে মুতে দিয়েছে, ডাইরেক্ট এরকম ভাবে বলছে আমার গায়ে এসে মুতে দিয়েছে, মানে কোথায়, যে কেন যেখানে গিয়ে নাচছিল আমিও তো নাচলাম ওর সাথে, তারপরে বেশ ভালোই লাগলো, মটন ভাত চাটনি অনেকদিন পর মন ভরে খেলাম। আচ্ছা, তার মানে বেটা পিকনিকে গিয়েই ঘটনাটা ঘটিয়ে যায়। ওভার মদ খেলে যা হয়, একটু বাথরুম করে নিই, তারপর একটু বেশি করে খেতে পারবো, আজকালকার দিনে তো এটাই চলে। তো বেশি করে মদ খাওয়ার জন্য আর বারবার করে বাথরুম করা, বাথরুম করতে গিয়ে ওর কাল হয়ে গেছে। আরে ও কি আর থোড়ি দেখতে পাচ্ছে যে কেউ শুয়ে আছে, ও যেখানে পেয়েছে সেখানে বাথরুম করে দিয়েছে, ধরেছে। আরে বলছে আমি ওকে ছাড়তে পারবো না, দেখ আমি অনেকদিন পরে খাওয়া দাওয়া পেয়েছি। বললাম তোর বাড়ি কোথায়? বললো এখানে। কে কে আছে? বললো এই আছে। বললাম যদি আজকে তোর বাড়িতে তোর ফ্যামিলি মেম্বারের সাথে এই জিনিসটা ঘটতো, তুই জিনিসটা মেনে নিতি? আজকে ওর বাবা মার জায়গায় যদি তুই থাকতি আর তোর সন্তানের ওপর এই জিনিসটা হতো, তুই মেনে নিতি? ও কোনো রকমভাবে জিনিসটাকে স্যাক্রিফাইস করতে চাইছে না, যে করে হোক ও টালিয়ে দিতে চাইছে। বললাম দেখ তুই যতটাই এরাস না কেন, তোকে কিন্তু এখানে মানে ঠিক এই টপিকটাতেই আসতে হবে, যদি তোর সন্তান হতো তুই কিন্তু এটা করতে পারতি না। তো তোর কি দরকার বল? না তাহলে তুই আমাকে এক কাজ কর, ছেড়ে আর কি যাবো বল, আজকের দিনটা আমাকে থাকতে দে, আমি কালকে চলে যাবো। আমি আজকের দিনটা থাকতে দে মানে, না আমি একটু ভালো করে খাওয়া দাওয়া করবো। আমি ভালো করে খাওয়া দাওয়া করবি তো ঠিক আছে, আমার কিছু কাজ আমি তার আগে বাইরে তো যখন মায়ের সাথে কথা বললাম সেগুলো আমি সেরে এসেছি নিচে। বললাম দেখ আমি তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, তুই খাবার খেতে চেয়েছিস, আমাদেরকে খাবার দেবে, তুই খা, আমার একটা ছোটো কাজ আছে, কাজটা আমি করে আসছি, আমি এসে যেন দেখি যে তুই ভদ্রভাবে চলে যাচ্ছিস। না আমাকে আজকের দিনটা থাকতে দে, আর না হলে এক কাজ কর, তুই আজকের দিনটা আমি থাকি আর কালকে তুই আমার সৎকারের একটা ব্যবস্থা কর। কেন কি আমি এই পাখাটায় ঝুলছিলাম, আমি ওখান থেকে ঝুলে গলায় দড়ি দেবো বলে, কিন্তু এরা ঘরে চাদর থেকে শুরু করে ঘরে কিছু রাখেনি, কালকে বাঁধবে বলে তবুও শাড়ি আর ওড়না নিয়ে এসেছিলো, আজকে তো সেটাও নেই ঘরে। আমি নাহলে কিন্তু ঝুলে যেতাম। আমি বললাম, তুই ঝুলে গিয়ে লাভ রেখে, তুই তো এমনিই মরে গেছিস, ছেলেটাকে মরে, তুই তো এই ছেলেটাও মরে যেত, লাভটা কী হতো তোর? তোকে তো বেরিয়ে আবার অন্য কোনো দেহই ধরতে হতো। তার জায়গায় বল তোকে কী করে মুক্তি দেওয়া যাবে। ও বলছে না দেখো আমার এই নাম এই গোত্র, তো আমি বেশি দিন, আমি চাইছি যে আমি কোনো জায়গায় জন্ম নিই, আমি তো খাওয়া দাওয়া, আমি তো খেতে ভালোবাসি, আমার চেহারা এরকম নয়,
আমার চেহারা অনেক বড়, আমি অনেক হেলদি, এ তো রোগা, আমার সঙ্গে আমি এর সঙ্গে পারছি না, কিন্তু খেতে ভালোবাসি তো কি করব, খাচ্ছি। ও দেখলাম ওর যা পরিস্থিতি রয়েছে বাড়িতে আসার পর, এখনও আমি ভালো খাবার দাবার পাচ্ছি, আমি কেন যাব বলো? আমি খাবো, খেয়ে দিয়ে থাকবো, দুদিন পরেও আমার মতন হেলদি হয়ে যাবে, আমার কোনো অসুবিধা হবে না। আমি বললাম দেখ জিনিসটা ঠিক না। বলে আমি ওকে বললাম তাহলে এক কাজ কর, তুই ওর যা খাবার হবে কাকিমা তোকে দিচ্ছে খাওয়ার জন্য, তুই খা, আমি নিচে একটা কাজ করে আসছি, কাজটা করে এসে যেন দেখি তুই আর এখানে নেই, তাহলে আমার সৎকারের ব্যবস্থাটা করে দে। আমি বললাম, ঠিক আছে এইটা আমি করে দেবো, তুই তোর বাড়ির অ্যাড্রেস বল, সেখান থেকে গিয়ে তোর বাড়ির লোককে জানানো হোক। বলছে না ওদেরকে জানিয়ে লাভ নেই, আমার বউ তো এই একজন ভদ্রলোকের সাথে চলে গেছে, সঙ্গে আমার মেয়েটাকেও নিয়ে গেছে, তো সেই জন্য আমি সুইসাইড করে নিয়েছিলাম। তো এই পরকীয়া থেকে যদি পারো আমার বউয়ের পরকীয়াটা ছাড়িয়ে দাও। আমি ডিটেলস পাবো কী করে? ডিটেলসটা তো পেতে হবে না, তোর বউ কারোর সাথে সম্পর্কে আছে সেটা, সেটা বলছে তুমি আমাকে কথা দাও, না হলে এর বাড়ির লোককে বলো কথা দিতে যে এরা এই কাজটা কিন্তু আমার করবে, এই একটা শর্তে আমি ওদেরকে ছাড়তে পারি। কি না, ওর বউ পরকীয়া করছে, মানে মেয়ে থাকাকালীন, ওর স্বামী থাকাকালীন ওর বউ পরকীয়া করতো, তো সেই জন্য ও সুইসাইড করে নেয়, না নিজের মান সম্মানের খাতিরে না থাকতে পেরে সুইসাইড করে নেয়। তো এই জন্য বলি যে অনেকে ভাই যারা পরকীয়া করছে তারা একটু বুঝে করো। ও ও বলে ঠিক আছে, আমি আর ছেড়ে দেবো ওকে, কিন্তু আমার এই জায়গাটা আমার তোমাকে কথা দিতে হবে। আমি ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললাম, কি আপনি কিছু ভাববেন এই বিষয়ে? বলছে দেখুন আমার কোনো অসুবিধে নেই, আমি রাজি আছি, কিন্তু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন, মানে আমার ছেলেটাকে ওকে বলুন ও যদি ছেড়ে দেয়। ও বললো ঠিক আছে, মানে ও নিজে শুনেছে ভদ্রমহিলার গলার কথাটা, যে না আমি দায়িত্ব নিচ্ছি যে তোমার বউকে আর যা করে হোক, সেরকম হলে তোমার বউয়ের হাতে পায়ে ধরে নেবো, তোমার বউকে যদি সাপোর্ট দিতে হয় তাকে, তার সংসার আমরা চালাবো, তোমার মেয়েকে সেরকম হলে আমরা বড় করবো, কিন্তু আমার ছেলেকে তোমায় ছেড়ে দিতে হবে। শেষমেশ ছেলেটা রাজি হয়, আমরা কিছু কাজ করি সেই দিনকে। পরের দিনকে আমি একটা বন্যাদেরকে বললাম যে এক কাজ করুন তাহলে আপনি তারাপীঠে, আমি ব্যবস্থা করছি যদি সেরকম হয়, সেখানে ওনার মুক্তির জন্য সাধ্যের কাজটা করুন। আর ওর বাড়ি কিছু ডিটেলস উনি বলেছিলেন, ভদ্রলোক যে ওর ওপরে হুম। হাবি হয়েছিল, তো সে বলার পর ও গিয়ে কিছুটা ওর বাড়ির লোকের সাথে কথা বলে, প্রথমে আসতে চায়নি, তো পরবর্তীকালে আসে। এসে ওই উনি পরকীয়াতে মানে খুব ভালো ইনকাম করতো, পরকীয়া বলা ভুল, ওর বউ যে ওর হাজব্যান্ড যেটা জানতো যে ও পরকীয়া করছে, ওর মারা যখন ঘুরে আসে পরবর্তীকালে তখন জানতে পারি যে ওর বউ লোকের সাথে টাকার বিনিময়ে ফিজিক্যাল হতো। আর এই কিছু জিনিস হয় না যে এই জিনিসটা একরকম কী বলতো, ওই কিছু হয় যে স্বভাবে, কিছু হয় অভাবে, এর ছিল স্বভাব যে ঠিক আছে আমার স্যাটিসফ্যাকশনের সাথে সাথে আমি কিছু টাকা পাচ্ছি, এই জিনিসগুলো করাটা কিন্তু ঠিক নয়। তাই তুমি সংসার করতে গেলে কেন? যদি একটা মানুষের এরকম মেন্টালিটি হয় যে না আমি শুধু ফিজিক্যাল ইয়ে করেই নিজের লাইফস্টাইলটাকে চালাবো, তাহলে তুমি সেইভাবেই এগোতে পারতে। তুমি একটা ছেলের জীবন এসে ছেলেটার জীবনটাকে নষ্ট করতে গেলে, তাই তো? এই জিনিসটা করা মেয়েটারও ঠিক হয়নি। তো বললো দেখো আমি তো মারা গেছি, কিন্তু তোমরা চেষ্টা করো যাতেও পরকীয়াতে যুক্ত না হয়। তত আর আমরা তো তার আগেই ওর সাধ্যের শান্তির কাজ করেছি, তো ওর বাড়ির লোক সাধ্য শান্তির কাজ করার পরে আমাকে এই ঘটনাটা জানাচ্ছে। তখন উনি বলছেন দেখুন, ও যদি পরকীয়ায় লিপ্ত হতো আমি তার হাতে পায়ে ধরতাম, কিন্তু ও যা টাকা ইনকাম করে, যেভাবে টাকা ইনকাম করে, সেই টাকা তো আমাদের দেওয়াটা সবসময় পসিবল নয়। হয়তো বাচ্চাটা দেখাশোনা যে স্কুলের জন্য আমরা বলেছি যে আপনি সেরকম হলে ওকে কোনো বোর্ডিং স্কুল যেগুলো থাকে সেখানে দিয়ে দিন, আমরা ওর দেখাশোনা করব, কিন্তু আপনার দায়িত্বটা আপনি আপনার মতন বুঝে নিন, কেন কি ওর জন্য আমার ছেলের সাথে এইগুলো ঘটনাগুলো ঘটে। মানে আপনার হাজব্যান্ডের আত্মা, মানে অপআত্মা যেটা, সে আমার ছেলেকে ধরেছিল, তো আমি সেখান থেকে ডিটেলসগুলো জানতে পারি। তো মেয়েটার দায়িত্ব আমরা নিচ্ছি, হুম। আমাদের যেহেতু একটা ছেলে আছে, ছেলেটারও পড়াশোনা হয়ে গেছে প্রায়, তো এবার আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। ওর পড়াশোনার ক্ষেত্রে যা খরচা হবে, মেয়ে তো, আমারও তো মেয়ে নেই, তো আমি মেয়ের মতনই দেখবো, পড়াশোনার যা খরচা হবে সেই খরচাটা আমি দেবো, এমনকি বিয়ে পর্যন্ত দায়িত্ব আমার। তো তাতে ও আর পরবর্তীকালে কিছু উচ্চ বাচ্চা দেখলাম, ছেলেটাও সাধ্য পরে, কিন্তু ওই ছেলেটার পরে আর হাবি হয়নি। মানে পরকীয়া কীরকম লেভেলের হয়,
মানে সেটাই ভাবছি যে ঘরে পরকীয়ার জন্য থাকতে থাকতে মানুষের হয়তো জীবন চলে হাজবেন্ড গেল। হয়তো হাজবেন্ড কাজে যাচ্ছে আর ভদ্রমহিলা পরকীয়ার নামে এই করে বেড়াতো, এগুলো ঠিক না। তোমার কাছে মনে হয় না আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার জন্য এটা পরকীয়ার একটু বেশি অ্যাভেলেবেল প্রচুর হয়ে গেছে? প্রচুর প্রচুর পরকীয়া কলিযুগ তো, এরপরে দেখবে না বিয়ে করার এর পরের জেনারেশনটা হয়তো আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে, এরা যা শিক্ষা পাচ্ছে পাচ্ছে, আর একটা জেনারেশন পরে হয়তো দেখবে যে সবাই আর বিয়েই করছে না, এই আজকে ডেটে এসছে না লিভ ইন, এটা তুমি শুনেছো ঠিকভাবে, লিভিনে তুমি থাকা। ঠিকই বললে। এরপরে অ্যানালিসিস কিন্তু করে আর কেউ দেখা বিয়ে যাচ্ছে করবে লোকেরা না, বিয়ে করতে চাইছে না। বিয়ে করবে না। আর বিয়ে এরপরে করলে বাচ্চা নিচ্ছে না। আরে বাচ্চা নেওয়া তো পরে কথা, সরকার তো প্রথমে বাঁধলো দুখানা বাচ্চার বেশি নেওয়া যাবে না, হ্যাঁ। হয়ে গেল। হুম। এখন কিন্তু লোকে দেখবে না আজকে ডেটে যা পরিস্থিতি এসছে, সিরিয়াসলি যে কোনো হুম। মানুষ বিয়ে করার পরে একটা বাচ্চা নেওয়ার পরেই কিন্তু সে হিমশিম খেয়ে যাচ্ছে। কেন? এমনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো, হুম। বা তাছাড়া তার ফিউচারের জন্য চিন্তা ভাবনা করা, মেডিক্লেমের জন্য চিন্তা ভাবনা, কেন আমরা যেটা খাচ্ছি সেটাও ভেজাল। আজকের দিনে তো সেই জিনিসটা নেই, আজকের ঘি আর 20 বছর আগের ঘি তো এক নয়, ভেজাল তো আছেই ভাই। যে দুধ দিচ্ছে তাতেও তো জলই থাকে, হুম। জল তো মেশাবেই। তো ভেজালি যখন খাচ্ছ তুমি বাঁচবে কতদিন? তুমি যে ইনকাম করছো, সোর্স অফ ইনকাম হচ্ছে, আর তোমার খরচ, এই দুটোর মধ্যে পার্থক্য তুমি দেখে নাও, কত টাকা সেভিংস করতে পারছো তুমি। লাইফস্টাইল মেনটেন করে তুমি হুম। বাচ্চার পড়াশোনা করিয়ে 10টা লোকের সামনে তুমি যখন একটা মানে বাংলা মিডিয়ামে সরকারি জায়গায় দিয়েছি, তোমারই বন্ধুর সামনে গিয়ে যখন তুমি কলিগের সামনে দাঁড়াবে না, তোমার কি মনে হবে? কী রে, বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে দিতে পারলি না? তোমার জায়গায় তুমি বুঝছো 4টে লোন করে নিয়ে আমি বাদ বাকি সংসারটা কী করে চালাচ্ছি আর বাচ্চাটাকে কী করে পড়াচ্ছি। তো এরপরে মানুষ কী খুঁজবে? এরপরে আস্তে আস্তে একটা সময় চলে আসবে যখন দেখবে মানুষ আর বিয়ে থা করছে না, লিভ ইন করেই লাইফটা কাটিয়ে ফেলছে। আচ্ছা, তোমার এই তন্ত্র ক্রিয়াতে বা তন্ত্রের কাজে পরকীয়াকে কাটানো বা একটু উদ্বোধন করে তো করা যায়? কাটানো যায়। ওকে। একটা সহজ পদ্ধতি, অল টোটকা। ওভার, হ্যাঁ টোটকা, হ্যাঁ অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো মানুষ করতে পারবে। যেমন জিনিসটা শুনতে হয়তো একটু হাসি মনে হবে, জিনিসটা কিন্তু খুব কার্যকর। কী জিনিস? দেখতে হবে কার সাথে কে অ্যান্টি। আমি কাজ করে সাকসেস পেয়েছি একটা খুব ভালো পদ্ধতিতে, সেটাই আমি জানাই। নর্মালি আদিবাসী তন্ত্রে তো গাছ গাছলা এইসব আরও এইসব জিনিস নিয়েই কাজ হয়। তো মল দিয়ে একটা কাজ হয়, আমি এর আগে বলেছিলাম বোধহয় হাতির মল দিয়ে কোনো একটা কাজ, হুম 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 হুম। হাতির মলে একটা কাজ বলেছিলাম, ঠিক এইরকম একটা মল দিয়ে কাজ হয়। জিনিসটা একটু নোংরা হলেও কাজের রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। কি করতে হয়? দুটো অ্যান্টি গলি, মানে অ্যান্টি গলি বলতে হবে পাশাপাশি দুটো গলি বা আরও 2-4টে গলির পরে কোনো একটা গলি থেকে যে স্ট্রিট ডগ হয়, মানে লিলি কুকুর, স্ট্রিট ডগ, ওদের মল জোগাড় করো। এই এর একটা, ওর একটা, দুটো গলির কুকুরের কেন বললাম, দুটো গলির যখন কুকুর এক জায়গায় আসে কোনো রকমভাবে, তারা কিন্তু বিভৎস রকমভাবে মারামারি করে, একে অপরের অ্যান্টি। এই দুটো মলকে একটা মাটির, প্রথমে একটা কিছুটা মাটি, নরম মাটি জমিয়ে না, নিয়ে তার মধ্যে মলটাকে, দুটো কুকুরের মলকে পেস্ট করে দাও। পেস্ট করে দিলে দিয়ে ওই মাটিটা দিয়ে দুটো পুতুল বানাও। যদি ছেলে মেয়ের মধ্যে অ্যান্টি করতে হয় তাহলে একটা ছেলের পুতুল একটা মেয়ের পুতুল, যদি ছেলে ছেলেতে অ্যান্টি করতে হয়, দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ করতে হয় তাহলে দুটো বন্ধুর পুতুল করে তাদের দুজনকে পিঠোপিঠি চিপকে দাও, দিয়ে একটা কালো কাপড় দিয়ে র্যাপ করে দাও, কালো বা নীল কাপড়, নীল কাপড়ে না করে কালো কাপড়ে করাটাই বেটার বলে মনে হবে। কালো কাপড় দিয়ে র্যাপ করলে পুরোটা র্যাপ হয়ে গেল, র্যাপ করে সেটাকে সুতো দিয়ে, কালো সুতো দিয়ে 7খানা গিট দেবে নিজের মনস্কামনা জানিয়ে, যে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির যেন বিচ্ছেদ হয়, দুজনের নাম নিয়ে, এই রামের সঙ্গে শ্যাম, যদুর সাথে মধু, এদের মধ্যে যেন বিচ্ছেদ হয়, সে যেই হোক না কেন। 7খানা গিট দেবে, দিয়ে জিনিসটা তুমি দুটো জায়গায় রাখতে পারো। একটা এমন কোনো জায়গায় রাখবে যেখানে কোনো রকমভাবে জল খাবে না, জিনিসটা দিনে দিনে শোকাবে, যদি এই জিনিসটাও রাখতে পারো। আর একটা হয় যেটা মাটির তলায় পুঁতে দাও সেটাকে, যদি কোনো শ্মশানে পারো সেক্ষেত্রে খুব ভালো হয়। কিন্তু এটাতে কী হয়, মাটির তলায় পুঁতলে একটা সময় পর না, যখন বৃষ্টিতে জলে গিয়ে জিনিসটা, জলের তলায় তো মানে মাটির তলায় তো জল ঢোকেই, জিনিসটা না গলে গিয়ে এক জায়গায় হয়ে যেতে পারে। এক তো এই যখন এক জায়গায় হতে শুরু হবে তখন বিচ্ছেদের জিনিসটা আরও বেশি উত্তেজনা পাবে, মানে খুব বড়সড় ঝামেলার সৃষ্টি হবে, কেন কি দুটো একসাথে মিলে যাচ্ছে, যখনই মিলছে তখনই ঝামেলা হবে। আর নয় এমন কোনো জায়গায় রেখে যাও যাতে রোদ্দুর ছাড়া ছাওয়াতে রয়েছে, ভিজছে না কিন্তু দিনে দিনে শোকাচ্ছে, যত দিন শোকাবে তত বেশি ওদের মধ্যে ঝগড়া ঝামেলা বিচ্ছেদের টেন্ডেন্সিটা চলে আসবে।
এরা খুব এর জন্য কোনো মন্ত্র লাগবে না? না, এর জন্য কোনো মন্ত্র লাগবে না। কাজটা করে দেখো না। লোকের কাছে জিনিস হচ্ছে যে মন্ত্র দিলেই হয়তো কাজ হবে। আমি যে মন্ত্র তোমাকে বলে পাঠাচ্ছি আর তোমার যে উচ্চারণটা হচ্ছে সেটা আদৌ ঠিক কিনা। যেমন আমি ধরো একটা নর্মালি বশীকরণের জন্য একটা মন্ত্র দিতাম, রাজমুখী বশীকরণ বলে। ওং বর্ষমুখী ভবতী সহা, ওং বর্ষমুখী রাজমুখী অমুকং মেয়ে বসমনায় সহা। অমুকং মেয়ে মানে ওই ব্যক্তি, অমুকং মেয়ে মানে আমার, হুম। মেয়ে মানে এই নয় যে কোনো লেডিস, মেয়ে মানে আমার, অমুকং মেয়ে বসমানে সহা। এই কথা যদি আমি কাউকে বলতাম, এটা কি করতে হতো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে, জামা কাপড় ছাড়বে না, আয়নার সামনে মুখে জল নিয়ে মন্ত্রটা বলে জলটা ফেলে দিতে হতো। 11 বার করতে হতো এই জিনিসটা। অর্ধেক লোকে কাজটা করতোই না। হাতে গুনছে 11 বারের জায়গায় 12 বার হয়ে গেছে দাদা। আজকে না উঠতে দেরি হয়ে গেছে, কাজের চাপ ছিল, বেরিয়ে গেছি, করতে পারিনি। দোষটা আমার? করে তো দেখো। তুমি তো করলেই না, আগে তো করো। আরেকটা টোটকা শুনতে খুব খারাপ লাগে, আরেকটা টোটকা, তুমি আকর্ষণের কাজ বলো। হুম। ধরো তোমার সাথে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, কিন্তু কোনো রকমভাবে রেগে আছো, কথা বলতে চাইছো না, এড়িয়ে যাচ্ছ। সঙ্গম করে কুকুর দেখেছো? হুম। যদি কোনো ছেলেকে বস করতে হয় ছেলে কুকুরের ওপরে করতে হবে, যদি কোনো মেয়েকে বস করতে হয় মেয়ে কুকুরের ওপরে করতে হবে। কী করতে হবে? নিজের মনস্কামনাটাকে মনে মনে ঠিক করে নাও যে আমি এটাই চাইছি, এই মানুষটা যাতে আমার কন্ট্রোলে থাকে, বা এই মানুষটা যেন আমার কথা শোনে, বস করতে চাইছো। হুম, হুম, হুম। বা এই ধরনের যে তুই হয়তো আমাকে এড়িয়ে যেতে চাইছিস, কিন্তু তুই আমাকে ছাড়া যেতে পারবি না, এরকম একটা মেন্টালিটি যদি তোমার থাকে, তুমি তার উপরে এই কাজটা করতে পারো। কি করতে হবে? ডান হাতটাকে ক্লক ওয়াইজ, এই সঙ্গম করা, যখন সঙ্গম কুকুরে যখন সঙ্গমে লিপ্ত থাকে সেই সময় যদি কোনো মেয়ে করে, তাহলে ছেলে কুকুরের মাথার ওপর থেকে হাতটাকে এরকম করে মুঠো করে 7 বার ঘুরিয়ে নাও, ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিয়ে সেই হাতটা আর কোথাও ঠেকাবে না। সেই হাতটা নিয়ে গিয়ে তুমি যার ওপরে করতে চাইছো তার মাথার ওপর একবার এই হাতটা মুঠোটা নিয়ে গিয়ে তার মাথায় হাতটা খোলো, মানে মাথায় রেখে হাতটা খোলো। দেখো সে তোমার সাথে কথা বলার ওই যে এড়িয়ে যাচ্ছিল, কথা বলছিল না, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ক্রমশ বাড়তে থাকবে। ও তোমার মানে তোমার সঙ্গে থাকতে ভালোবাসবে এরপরে। এরকমভাবেও কাজ করা হয়। বাহ! এগুলো ছোটো ছোটো টোটকা। আমি বলবো না যে এটা আপনার করছেন মানে সারা জীবন, মানে তুমি করছো মানে তোমার সারা জীবন এই টোটকাতে কাজ চলে যাবে। তার জন্য আরও পদ্ধতি আছে। প্রপার কাজ করাতে রেজাল্ট একটু সময় দিতে হয়, রেজাল্ট পাওয়া যায়। দেখো টোটকা হয় টোটকার মতন। তোমার এখন জল পিপাসা পেয়েছে মানে তুমি জল পাচ্ছ না, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু তোমার জলের পিপাসা মিটলো না। না। জলের পিপাসাটা মেটালে তোমাকে জলই কিনতে হয়। ইনস্ট্যান্ট তুমি পাওনি বলে তুমি এই কাজটা করলে, তুমি তখন কোল্ড ড্রিঙ্কসটা খেলে। তোমার একটা পার্টিকুলার সময়, যে সময় পরে গিয়ে তুমি জলটা খাচ্ছ, তখন তুমি জলের তেষ্টাটা মেটাচ্ছ। আগামী 2 ঘন্টা কিন্তু তোমার জল পিপাসা পাবে না। ঠিক সেই রকম একটা টাইম পিরিয়ডের পর কিন্তু এইসব জিনিসগুলো কাজ করা বন্ধ করে। একটা সীমিত সময়ের জন্য কাজ তোমাকে দেবেও, সাকসেস রেট দেবে, কিন্তু ওই একটা টাইম পিরিয়ডের পর কিন্তু সেটা ভাঙবে। বুঝতে পারলাম? হুম, কোনো জিনিস দীর্ঘস্থায়ী নয়। তুমি এখন খাচ্ছ, আজকে খাচ্ছ, কালকে গিয়ে তুমি পটি করবেই। দীর্ঘস্থায়ী কিন্তু জিনিসগুলো নয়। টোটকা যদি কেউ মনে করে না এটাই করে আমি বারবার করবো, তুমি করতে থাকো, আমার কোনো তাতে আপত্তি নেই। তোমার যদি মনে হয় না তুমি এই টোটকাটাকে প্রতিবার করবে, প্রতিবার তুমি করতে থাকো না, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কার্যকর কতটা হবে সেটার জন্য সেটা বিক্রমদাকে ফোন হ্যাঁ, করতে হবে। না আমাকেই ফোন না। করতে হবে বা আমার সাথেই কনসাল্ট করতে হবে, সেটা কোনো ব্যক্তিগত বিষয় নয়। আমি চাইছি আপনারা যারা টোটকাগুলো করছেন, মানে যারা টোটকাগুলো করছে, তাদের একটাই উদ্দেশ্য বলা আমার, যে আজকে করছেন, হয়তো 3 দিন পরে আপনি রেজাল্ট পেলেন, পাওয়ার পরে 10 দিনের মাথায় হয়তো রেজাল্টটা জোরটা কমে গেছে। জোরটা কমে গেল, বা হয়তো 2 মাস পরে হয়তো জোরটা কমে গেল। তার জন্য আমাকে বলবেন না যে না, বা তোমাকেই বলি যে এই কাজটা কিন্তু এতদিন স্টে করলো, এর থেকে বেশি স্টে করলো না। হুম। লোকের ধারণা এটাই যে সস্তায় পুষ্টিকর সবাই খোঁজে, তা বলে এই নয় যে জিনিসটা কিন্তু আমার লং টাইম চলবে, সেটাই। যে কোনো জিনিস। সেটাই। দাদা, তোমার কাছে এরকম কোনো ঘটনা আছে যে তোমার কাছে এসেছে পরকীয়া নিয়ে, পরে বুঝতে পারছো যে এটা অন্যরকম কেস আছে? এই তো এই ভৌতিক ঘটনা যেটা ছিল তার মধ্যেই রয়েছে একটা। না, এটা তো একটা ও তো খুব বললো মর্মান্তিক পরকীয়া, ব্যাপারটা একটা। ও জানে ওর বউ পরকীয়া করছে, যার জন্য সুইসাইড করে নিয়েছে, কিন্তু ওর বউ তো ব্যবসা করছে। হুম। আর এমনি আর কিছু যদি তুমি রাখতে পারো, এরকম মানে কি জানতে চাইছো বলো? মানে এরকম পরকীয়ার উপরে যেটা তুমি কাটিয়ে দিয়েছো এবং তারা হ্যাপিলি এখন ভালো আছে, হ্যাঁ, পজিটিভ এরকম ঘটনাও আছে। এরকম ঘটনা বলতে
আমারই একটা ক্লায়েন্ট, স্বামী স্ত্রী, তার হাজব্যান্ড চাকরি সূত্রে কোনো এক মেয়ের সাথে পরিচয় হয়। তো তারা খুব ক্লোজ মেলামেশা করতো, এমনকি বাড়িতেও নিয়ে আসতো। না অফিস কলিগ, ঠিক আছে। এবারে অফিস বাড়িতে নিয়ে আসতো মানে এমন কি, বেটা বউ থাকতেও নিয়ে আসছে, বউ না থাকতেও নিয়ে আসছে। এবার বউ একটা সময় মনে হলো, না আমি না থাকতে নিয়ে আসছে মানে জিনিসটা তো ঠিক নয়, এগুলো তো মেনে নেওয়া যায় না। তো তখন দেখে না সত্যি ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো আমি ওনাকে কিছু কাজ বলি, ওই কাজগুলো উনি করেন। আমি বললাম যদি আপনি ফল পান তারপরেই আমার কাছে আসবেন, এই মুহূর্তেই আসতে হবে তার কোনো মানে নেই। উনি কাজটা করে, ঠিক যেদিনকে কাজটা করে দুদিনের মাথায় বলে, না বরের মুড অফ হয়ে রয়েছে, বলে আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেনি, উল্টে মদ খেয়ে এসছে, মনে হচ্ছে ওদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি ঠিক আছে, একদম সুবর্ণ সুযোগ, আপনি যদি বলেন তাহলে আমি সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে, সেই দিন হয়তো ছিল না, মানে সপ্তাহের শেষ দিক ছিল, তো আমি ভালো দিন দেখে বলুন, আমি তাহলে একটা কাজ করছি, তাহলে কিন্তু জিনিসটা এফেক্টিভ হবে। বললো ঠিক আছে আপনি করুন, আমি দেখে নিচ্ছি। বিশ্বাস করবে না, 3টে মাস ঘোরে নি, মেয়েটা চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। মেয়েটা চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। একই অফিসে চাকরি করতে দুজনে একে অপরের মুখ দেখতে পাচ্ছে না, এমন ঝামেলা হয়েছে। তাতে কারো সংসার তো বেঁচে গেল। এদিকে এনাদের ফ্যামিলির সাথে মানে আরে এনার বউ সেও তো বিবাহিত একটা মহিলা, বেশ। অফিস কলিগ বলে তো সম্পর্কটা বেশ কিছুদিন চলছিল। হুম। চলতে চলতে এমন একটা পরিস্থিতিতে পৌঁছায় যখন ওর বউটা বুঝতে পারে নিজে একটা কাজ করলো, 2-1 দিন ঝামেলা হয়েছে। উনি আমাকে বললেন, দাদা দাদা আপনি কাজটা করুন, তাতে আমার পক্ষে খুব সুবিধা হয়, আমি রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবো। উনি আমার সাথে এর আগেও কাজ করিয়েছিল অন্য একটা বিষয় নিয়ে, তো হাজব্যান্ডের আয় উন্নতির জন্য। তো আমি বললো দেখুন আবার তো চাকরিটা যেখানে পেয়েছে সেখান থেকে সেটাকে ছড়ানো যাবে না, কিন্তু আপনি যদি পারেন মেয়েটাকে সরিয়ে দিন, যাতে মেয়েটা ওর জীবন থেকে সরে যায়। সত্যি সত্যি ওর মেয়েটা এমন ঝামেলা হলো, চাকরিটাই ছেড়ে দিল, অন্য একটা জায়গায় জয়েন করে নিল। এই উন্নতির কেসে একটা বলি, এই একটা কাজ আমি দিয়ে রাখছি, এটা কিন্তু বেশ কার্যকর, আর প্রত্যেক সপ্তাহে যদি করতে পারো তাহলে খুব ভালো হয়। যদি তুমি ঠিক বৃহস্পতিবার, ভালো কোনো বৃহস্পতিবার পেলে বা রবি পুষ্যা যোগ, তুমি কি করবে আগের দিন সন্ধেবেলা শ্বেত আকন্দ গাছ, সে গাছের গোড়ায় গিয়ে সে গাছকে প্রার্থনা জানাবে যে আমি আগামীকাল আসবো। তাকে প্রসাদ হিসেবে কিছু দিয়ে আসতে হয়, জল মিষ্টি দিয়ে, ধূপ দিয়ে তাকে আমন্ত্রণ জানাতে হয় যে আমি যেমন বিয়ের সময় কুকুরকে নিমন্ত্রণ জানাতে যায়, ঠিক সেই রকম, যে আমি কালকে আসবো, এসে আমি তোমার গাছের একটু শেকড় আমি কেটে নিয়ে যাব, যাতে আমার আয় উন্নতি বৃদ্ধি পায়, আমাকে আশীর্বাদ দিও, আর এটাকে নিয়ে যাওয়ার জন্য তুমি আমাকে পারমিশন দাও। তো তাকে গিয়ে আমন্ত্রণ জানিয়ে পরের দিন সকালবেলা, নয় রবি পুষ্যযোগ মানে রবিবার, আর মানে গুরু পুষ্যযোগ, আর না হলে বৃহস্পতিবার, এই দুটো দিনই তোমাকে তুলতে হবে। আগের দিন গিয়ে সে আমন্ত্রণ জানিয়ে এলো, মানে এদিকে বুধবার বা ওদিকে শনিবার আমন্ত্রণ জানিয়ে এলো, পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগে তাকে গিয়ে হাততালি দিয়ে তাকে ঘুম থেকে তুলবে, যেরকমভাবে গোপালকে ঘুম থেকে তোলা হয়, বা ঠাকুর ঘরে ঢোকার আগে যেমন হাততালি দিয়ে ঢোকা হয় বা ঠাকুরকে জাগানো হয়, ঠিক সেরকমভাবে তাকে জাগাবে। জাগিয়ে বলবে যে আমি কালকে তোমাকে নিমন্ত্রণ জানিয়ে গেছিলাম, আমি আমার কী কাজের জন্য সেটাও আমি তোমাকে জানিয়েছিলাম, যে যাতে আমার উন্নতি বৃদ্ধি হয়, তাই জন্য আমি তোমার শেকড় নিতে এসেছি, তুমি আমাকে আশীর্বাদ দাও, যাতে আমি তো এই শেকড়টা নিয়ে গিয়ে ধারণ করাতে আমি যেন উন্নতি করতে পারি। সেদিনকে নিয়ে আসবে শেকড়টাকে কেটে নিয়ে এলে, নিয়ে এসে সাদা সুতো দিয়ে 7খানা নাম গোত্র দিয়ে গিট দেবে, 7টা গিটের মধ্যে ওই মূলের টুকরোটাকেও রাখবে, সেটাও গিটের মধ্যে পড়লো, নিয়ে ছেলেরা হলে ডান হাতে আর মেয়েরা হলে বাম হাতে ধারণ করো। যদি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে পারো খুব ভালো হয়, না হলে একটাকে চেষ্টা করো যে 1 মাস অবধি ঠিকঠাক রাখার, কেন কি শেকড় তো একটা সময় পরে শুকিয়ে যায়, তো 1টা মাস পরে চেঞ্জ করার। দেখো 3টে মাসের মধ্যে হয়তো তোমার রেজাল্ট খুব ভালো হবে, মানে তোমার উন্নতির জায়গার আরেকটু ভালো জায়গায় যাবে। বাহ! রাতারাতি হয়তো উন্নতি কারোর, মানে আদানি আম্বানি তো নয় যে আজকে একটা কোম্পানি দিলাম, সাবমিট করলাম, কালকে কোম্পানিটা দাঁড়িয়ে গেল, তাদেরকেও স্বাভাবিক। এফোর্ট দিতে হয়, তাড়াতাড়ি তো কোনো কাজই হয় না। হ্যাঁ তাদেরকেও প্রি প্ল্যান করতে হয়, এফোর্ট দিতে হয়। হুম। তুমিও তোমার এফোর্ট যেরকম দিচ্ছ চেষ্টা করো সেই এফোর্টটা কন্টিনিউ দেওয়ার বা তার থেকে বেশি এফোর্ট দেওয়ার, তুমি তার ফল পাবে। কাজ না করলে কিন্তু তার ফল পাওয়া যায় না, মানে আমি ঘরে বসে থাকবো আমার ইনকাম বেড়ে যাবে, অনেকের কথা আছে যে এই কাজটা করলে যদি আমার ইনকাম বেড়ে যায়, ইনকামটা করার জন্য আমাকে বেরোতে হবে, খাটতে হবে, এই নয় যে তোমাকে ঘরে কেউ বসে পয়সা দিয়ে যাবে, তুমি খাটবে, তুমি পয়সা পাবে। এবার হয়তো তুমি যে খাটছো সেখানে হয়তো তুমি 10 টাকা পাচ্ছ, পাওয়ার কথা 20 টাকা, সেইখানে তুমি হয়তো 18 টাকা বা 20 টাকা পাওয়ার জায়গাটা
এই কাজটা করাতে খুলে গেল। ঠিক। তুমি যেখানে চাকরি করছো সেখানে হয়তো তুমি জানো তুমি ম্যানেজার পোস্টে থাকবে, কিন্তু তুমি আছো একটা লেবারের জায়গায়। কেন আছো? তোমার কদরটা কেউ দিচ্ছে না। তবে না তুমি কদর দিলে তো তুমি ম্যানেজার পোস্টে পৌঁছাবে, তখন না তোমার গ্রোথ হবে, তখন গিয়ে তুমি বেশি ইনকাম করবে। তো সেই জায়গাটাকে খুলে দেওয়ার মতন রাস্তাও তৈরি করে দেয়। নমস্কার, আমি শিবিক্রমাদিত্য। আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেমে থাকেন, যদি কোনো হেল্প দরকার হয়, আমার নাম্বার এখানে আছেই, সেখানে আপনি ফোন করতে পারেন। এখানে যে টোটকাগুলো দেওয়া আছে সেই টোটকাগুলোকেও আপনি নিজের বাড়িতে নিজের মতন করে ব্যবহার করতে পারেন। আপনার পক্ষে এগুলো কিন্তু খুব কার্যকরী হবে। এছাড়া এই ভিডিওতে কিন্তু দেখবেন নিচে আমার ইউটিউবের চ্যানেলের একটা ডিসক্রিপশানে আমার চ্যানেলটা দেওয়া থাকবে। যদি মনে হয় ওখানে গিয়ে আপনারা ভিডিও দেখুন, পারলে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার। ঠিক এইরকমই ধরো বাড়িতে কোনো মানে এর রেজাল্টটা হয়তো খুব তাড়াতাড়ি পাওয়া যায়। বাড়িতে কোনো বাচ্চা ধরো সদ্যোজাত শিশু মায়ের দুধ খাচ্ছে বা তাকে সবে বাইরের দুধ ধরানো হয়েছে, অনেক সময় দেখা যায় ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছ বা কোনো জায়গায় যাচ্ছ, লোকের চোখ লেগে যায় খুব খারাপভাবে, তার রাত্রেবেলা ঘুমাচ্ছে না, যে কোনো পরিস্থিতি যে কোনো প্রবলেম হতেই পারে বাচ্চাদের। বাড়িতে কিছু গাঁট হলুদ দশকর্মার দোকানে পাওয়া যায়, 5 টাকা করে পিস নেবে, নিয়ে এসে কিছু হলুদ ঘরে রেখে দাও। লোকে দেখবে ঘরে কিন্তু আগে সবার আগেই সর্ষে বোলানো বা শুকনো লঙ্কা নিয়ে বোলানো, বুলিয়ে সেটাকে আগুনে জ্বালানো, এটা করেই থাকে। দেখবে সঙ্গে সঙ্গে হয়তো রিলিফ না পেলেও এই জিনিসটা করতেই পারো যে মা হোক বা বাবা হোক যেই রয়েছে ঘরে, গাঁট হলুদটা নিয়ে বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নাও। সে হলুদটা নিয়ে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা ঘর থেকে বেরোচ্ছে সে যেন আর পিছন ফিরে না তাকায়। আগে ভেবে নাও যে কোথায় যাবো আমি, কোথায় যেতে হবে? 3 রাস্তার মোড়ে। 3 রাস্তার মোড়ে গিয়ে গাঁট হলুদ থেকে ফেলে দিয়ে চলে আসতে হবে, সেও কিন্তু আর পিছন দিকে তাকাবে না। এবারে কথা হচ্ছে 7 বার যখন ঘোরাবে, ঘুরিয়ে এন্ড হওয়ার পর যখন হলুদটা কারো হাতে তুলে দেবে, হয়তো সে মা বসে আছে, কারো হাতে যখন তুলে দেবে তার আগে হলুদটা যেন ওই ঘোরানোর পরে বাচ্চাটার পায়ের তলা থেকে গলিয়ে দেয়। দুটো পায়ের মাঝখান দিয়ে দুটো পায়ের মাঝখান থেকে গলিয়ে হুম। ভদ্রলোক বা ভদ্রমহিলা তুমি যাকে দিচ্ছ সে নিল, নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, 3 রাস্তার মনে চুপচাপ ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে ঘুরে বাড়ি চলে এলো। তুমি দেখো আধা ঘন্টার মধ্যে বাচ্চাটা রিলিফ পেয়ে যাবে। ও যত নজর লেগেছিল, বাচ্চাদের তো নজরই লাগে খুব সব থেকে বেশি, আমি সেই দেখেছি। নজর লাগা থেকে বেঁচে যায়। আর একটা জিনিস হয়, যদি করা যায়, ওই গোপালকে দেওয়া যে মানে প্রদান করা যে তুলসী পাতাটা হয়, সেই তুলসী পাতাটাকে পারলে একটুখানি চটকে নিয়ে তার মধ্যে মায়ের 1 ফোঁটা দুধ দিয়ে, যদি ওই দুধ দিয়ে যদি তিলক করে পাওয়ানো যায়, বাচ্চাদের কিন্তু নজর লাগে না। হ্যাঁ, এটা গোপালের আশীর্বাদ, মায়ের দুধের জোর আর গোপালের আশীর্বাদ দুটো এক জায়গায় করে তুমি বাচ্চাটাকে খালি একটা তিলক করে দিয়ে নিয়ে চলে যাও, বাচ্চাদের নজর লাগে না। বাপরে, থ্যাংক ইউ দাদা। আমাদের আর তুমি ছোট- বাস্তু নিয়ে কিছু জানবে হ্যাঁ, আমি বলছিলে? ওটার জন্য আমি হ্যাঁ, আসছিলাম যে বাস্তু নিয়ে কিছুদিন আগে তোমার এই বাচ্চার ব্যাপারে তুমি বলছিলে। আমাদের বাড়ির সামনে একটা একটা বোন আছে, তার একটা ছেলে আছে, ছোট ছেলে। হঠাৎ করে রাত্রির বেলা কেঁদে উঠেছে, হঠাৎ করে জ্বর, হঠাৎ করে সব রকম, মানে মা আমাদের বাড়ির পাশাপাশি ফ্ল্যাট তো, তো যার ফলে কি তারা আমাদেরকে ডেকেছে যে কাকু কি হয়েছে, কাকিমা একটু দেখো, বুঝতে পারছি না। আর যার বাড়িতে হয় তারা কিন্তু দেখবে সেই সময় একটু দিগ্ভ্রান্ত হয়ে যায় হ্যাঁ, একেবারে, হ্যাঁ, সে বুঝতেই পারে না আমার হ্যাঁ। বাচ্চার কি হলো, অন্যরাদের কাছ দিয়ে জিজ্ঞেস করে সাজেশন নেই। তো মা না দেখেই বুঝেছে নজর লেগেছে, ঠিক আছে। এবার নজর লাগার সাথে সাথে মা যখন এই নজরটা নামিয়ে দিয়েছে, ছেলে 8 ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেছে। এই বাড়ির লোকেদের কিন্তু এই জিনিসটা খুব ভালো, যে বাড়ির বয়স্করা কিছু হুম। টোটকা দিয়ে কিন্তু এই জিনিসগুলো সেই আর মুহূর্তে সেই প্রশমন যে করে। বাড়ির লোকেরা বলতো আমি নজর মানতাম না, এইসব বিষয় আমাকে বলেছে যে কৌশিক তুমি যে কাজ করছো আমি বিশ্বাস করি না। ঠিক আছে, এটা তোমার তোমার নিজস্ব ব্যাপার, আমি কাউকে জোর দেব না। তোমার মনে সেদিন থেকে পর থেকে বিশ্বাস করা শুরু করে যে নজর বলেও কিছু হয়, একদম মানে এটা একটা শক্তি হয় আছে। হয় 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 এটা এটা আমি 100% তোমার কাছে শেয়ার তোমার করলাম। আমি তোমার এটা উপরে দেখো, তোমার এখন হয়তো চ্যানেল যখন খুব ভালো গ্রোথেই আছে, কিছু মানুষের আছে কৌশিকে দেখলাম কৌশিকে এরকম এরকম ভিডিও চলছে, দেখ এখানে এরকম ভাবে ভিডিও চলছে, এরকম ভাবে উঠে গেলে আমরা কোথায় যাব? হতেই পারে, কেউ বলতেই পারে। তোমার থেকে যারা পরে শুরু করেছে তারা তো এখন ওই সবাই তো অল্পতেই মনে হয় না প্রচুর চাই প্রচুর চাই। হুম 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 তো সেই জন্য আমারও ক্লায়েন্ট চাই করতে করতে না, তোমার ভাই তোমার ওপরও
কারো চোখ থাকতেই পারে। তোমারও দেখবে হয়তো এমন কোনো সপ্তাহ গেল, হয়তো 3টের জায়গায় তুমি 2টো ভিডিও দিতে বা 4টা ভিডিওর জন্য, মানে এই যে গেস্ট, তুমি কাউকে গেস্টকে আসার জন্য বলছো, রিকোয়েস্ট করছো, সে হয়তো এড়িয়ে যাচ্ছে হুম। বা কোনো রকম ভাবে বললো না আমি পরের মাসে যাব। এই জিনিসগুলো হয়ে থাকে, এটা নজর লাগে। আর রইলো বাস্তুও কিন্তু এর মধ্যে ম্যাটার করে, বাস্তুটা না। বাস্তু ম্যাটার করে। এবারে তুমি ধরো একটা স্কোয়ার শেপের যদি বাড়ি হয়, হুম। সেক্ষেত্রে 3টে জায়গা আমরা মেজার বলে মনে করি। একটা হচ্ছে নর্থ ইস্ট, তার ওই সোজাসুজি ব্রহ্মস্থান, আর একটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এই 3টে পরপর জায়গা, মানে যে পজিটিভ দিকটা নর্থ ইস্ট থেকে ঢুকছে সে এসে সাউথ ওয়েস্টে বসে যায়, আর যে সাউথ ওয়েস্ট থেকে ঢুকে যাচ্ছে সে ব্রহ্মস্থানটাকেও নষ্ট করে দিয়ে ঈশান কোণটাকেও নষ্ট করতে থাকে। সাউথ ওয়েস্টে কী হয়, এন্টিটির বা তার যে কোনো নেগেটিভ প্রভাব, ওইদিকে দরজা হলেও সেখান থেকে একটা নেগেটিভ প্রভাব, মেন ডোর তো দিকে রাখাটা উচিত নয়, সাউথ ইস্টে মেন ডোর রাখা উচিত নয়। তোমার বোরিংয়ের জল করাটাও কিন্তু উচিত নয়, বোরিং করে না লোকে, বোরিং করাও কিন্তু সাউথ ওয়েস্টে উচিত নয়। সিম নর্থ ইস্টেও, নর্থ ইস্টে না করে আমি বলবো নর্থের দিকে বোরিং করো, যদি বোরিং করা হয়। কেন? ওটা জলের জায়গা, জলতত্ত্বের জায়গা, তুমি সেখানে রাখো, তোমার বাস্তুর উন্নতি হবে। বাস্তুতে যেমন এই উন্নতি কথাটাই মনে পড়লো, একটা খুব ভালো রয়েছে ব্রাশ, মানে ব্রাশের যে মেটালটা হয়, ব্রাশ মেটাল, তার একটা লায়ন নিয়ে এসে যদি তুমি নর্থ ওয়েস্টে রাখতে পারো, এই সরি নর্থ ইস্টে রাখতে পারো, নর্থ ইস্টে কিন্তু রাখতে পারলে তোমার আয় উন্নতি বৃদ্ধি, ফেমাস হওয়ার জায়গাটা বাড়ে। লায়ন নিয়ে আসতে হবে। আমিও তোমার গেঞ্জিটাকে একটু আগে বাঘ ভেবে ফেলেছিলাম প্রথমে, চোখটা দেখে আবার দেখলাম না, তুমি বললে এটা লায়ন, আরে আমি তো খেয়াল করি নিচে, তখন আমি বলে না লায়ন সত্যিই খুব কাজের। আমার খুব পছন্দের একটা লায়ন হচ্ছে কামাখ্যা মন্দিরে, হ্যাঁ। লায়নটা কিন্তু আমার খুব পছন্দের, মানে আমি যখনই যাই ওটার দিকে আগে চোখ পড়ে, আমার ভাই একটা লায়ন আছে, লায়নের মতন লায়ন। লায়ন যদি তুমি নিয়ে আসতে পারো, ঠিক জায়গায় রাখতে পারো, ঠিক দিকে ঘুরিয়ে মানে ঠিক মুখে রাখতে পারো, ওই 7টা ঘোড়া যদি তুমি ঠিক দিকে রাখতে পারো বা ঠিকভাবে রাখতে পারো, দেখতে হবে ঘোড়ার মুখটা কোন দিকে আছে, এগুলো ম্যাটার করে। মানে ঘোড়ার মুখ কোন দিকে আছে, অনেক শিব ঠাকুর রাখতে হয় ঘরে, রাখছে উত্তর দিকে, যে তার জনিটা থাকবে সেটা লোকে দেখেই না, এগুলো কিন্তু ম্যাটার করে। বাস্তু সবসময় কিছু করো না করো, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট আর ব্রহ্মস্থান, এই 3টে জায়গা কিন্তু দেখতেই হয়, তোমাকে দেখতেই হবে। এই 3টে জায়গা যদি তুমি ড্যামেজ করে রাখো, তোমার মানে জীবন হেল করে দেবে। সারা জীবনের পুঁজি পাটা দিয়ে লোকে বাড়ি বানায়, সারা জীবনের ইনকাম, বাড়ি একবারই হয়, বারবার নয়। বাড়ি আর গাড়ি, তার থেকে বড় বাড়ি গাড়ি আর বিয়ে, হ্যাঁ, এটা তিন বিধাতা নিয়ে, এইটাই যদি তুমি ঠিকঠাক না করতে পেরেছো, তোমার জীবন তোমার ঠিকঠাক তুমি বলছো তো ঠিক আছে, মানুষ কিন্তু কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েও 50,000 টাকা বাস্তু তো নষ্ট করে না, ভাবে খরচা নষ্ট। আমি কেন বাস্তুবিদকে দেখানোর জন্য নমিনাল দরকার যে সে এসে আমাকে সাজেশনটা দিয়ে যাবে, আমি আস্তে আস্তে একটা করে ঠিক করবো। আমি ধরলাম তোমার উত্তর দিকে গেট আছে, খুব পজিটিভ, উত্তর দিকে গেট থাকা খুব পজিটিভ, কিন্তু গেটের কালারটা তুমি লাল করে ফেলেছো, সানমাইকার দিয়ে এখন তুমি যে কোনো কালার করে ফেললে, নয় তুমি লাইট কালার রাখো, আর নয় উত্তর দিকে হলে গ্রিন কালার রাখার চেষ্টা করো। এই মুহূর্তেই তুমি কি করবে? তোমার কাছে করার মতন এই মুহূর্তে সাফিসিয়েন্ট হয়তো, দরজাটা পাল্টাতে গেলে এখন 10,000 টাকার খরচা, দরজাটা আমি পাল্টাতে পারছি না, তুমি গ্রিন কালারের স্টিকার লাগিয়ে দাও, সেটাও করতে পারছো না, ঘরে শোভা বাড়ানোর জন্য 2টো গ্রিন কালারের গাছ লাগিয়ে দাও, সঙ্গে একটা এমন লতানো গাছ রাখো যে দরজার পুরো বিটটাকে কভার করবে, আস্তে আস্তে 2 দিন পরে গাছটার লতানো গাছটা উঠে গিয়ে বিটটাকে কভার করে নিল, দেখতে সুন্দর লাগলো, তোমার জিনিসটা কোনো একটা প্রশমন হলো। এই বুদ্ধিগুলো নেওয়ার জন্য, এইটুকুনির জন্য একটা মানুষ যে তোমার কাছে যাবে আসবে, তার একটা সারাদিনের, সে যদি কোথাও কাজে যেত তার একটা নমিনাল খরচা থাকে, সেই জন্য একটা মানে বাড়িতে বাস্তবিক যদি কেউ আসে তার একটা চার্জ হয়, সেটা একটা খুব কম পয়সায় হয়। তো সেইটুকুনি দিয়ে যদি তুমি এইটুকুনি শুরু করতে পারো, যেমন মানুষকে বলা হয় বিয়ে করার আগে কুষ্টিটা দেখে নে, যদি কোনো দোষ থাকে বিয়ের সময়তেই তুমি প্রশমন করি না। আমি ধরলাম মাঙ্গলিক যোগ আছে, হ্যাঁ আমি বলছি না মাঙ্গলিক খারাপ, মাঙ্গলিক খারাপ আমি বলবো না, কেন? তুমি নিয়ে জন্মেছো ভাই, তোমাকে নিয়ে মরতেই হবে, জিনিসটা খারাপ, যেইটুকুনি খারাপ প্রভাব তোমার উপর পড়তে পারে তুমি তার জন্য সিকিওর হয়ে যাও। তুমি বর্ষাকাল আসার আগে ছাতা কিনে নিয়ে বেরোতে পারছো, বিয়ে করার আগে নিজের কুষ্টিটা দেখিয়ে নিতে পারছো না? এমন নয় যে খুব হিউজ একটা খরচার ব্যাপার, এটা দেখাতে গেলে তো আজকে একটা কনসালটেন্সির জন্য কত টাকা চার্জ হয়,
আমি ধরলাম 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা। একটা বিয়েতে তুমি 2 লাখ টাকা খরচা করছো, নমিনাল শুধু বিয়েতে খরচা করছো, আমি কি দিচ্ছ কি নিচ্ছ আমি দেখতে যাচ্ছি না। একটা বিয়েতে তুমি লোককে খাওয়াতে 2 লাখ টাকা খরচা করতে, 2000 টাকা দিয়ে একটা যদি দুজনের পুষ্টি বানিয়ে নাও, পুষ্টিটা বিচার করিয়ে নাও, সেখানে গুণ মিলন করিয়ে নাও, তাতে প্রবলেমটা কোথায়? না আমরা তো অনেকদিন ধরে সম্পর্কে আছি, ছেড়ে বেরোতে পারছি না। ছেড়ে বেরোতে কে বলেছে? কিছু মানুষের ধারণা এরকম যে আমাকে এটা করতে হচ্ছে মানে ছেড়ে বেরোতে হবে। কেন ছেড়ে বেরোবো? আমি, ও যদি আজকে সকাল থেকে রান্না না করে তাহলে কি আমি খাওয়া দাওয়া করবো না? ঘর ছেড়ে বেরিয়ে যাবো? আমাকে অ্যাডজাস্ট করতে হবে, নয় আমি রান্না করবো, নয় বাইরে থেকে কিছু আনিয়ে নেবো, আর নয় দুজনে মিলে একসাথে বাইরে খেতে যাবো। তাহলে তো খাওয়া দাওয়া তো মানে বন্ধ কিছু হবে না না। কিছু একটা পদক্ষেপ নেওয়াই যাবে, হ্যাঁ, যেটা আজকে পজিটিভ হবে। ঘরে চাল নেই মানে হতেই পারে, আজকে হয়তো ঘরে নুন নেই, কোনো কারণে হলো না। আমি ধরলাম ঘরে নুন নেই, তাহলে আমি পাশের বাড়ি থেকে লোকে আমরা নুন নিয়ে এসে খাইনি? লজিক। যদি আজকে ঘরে তার শরীর খারাপ হয়ে থাকে, আমি ধরলাম তোমার স্বামী স্ত্রী শরীর খারাপ হয়েছে, তার তো একটা সাবস্টিটিউট তুমি খুঁজবে না, আমি কী করে রান্না বান্না করবো বা খাওয়া দাওয়া করবো? আর তুমি ফ্যানা ভাতটাও তো করতে পারবে ভাই, সাবস্টিটিউট তো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সাবস্টিটিউট আছে। তুমি যদি এগোতে চাও এগোতে পারো, এগোবে না, তোমার 10 বছর 15 বছরের সম্পর্ক ঝামেলা হচ্ছে না, মাঙ্গলিক রয়েছে, বিয়ে করনি ঠিক আছে, কিন্তু বিয়ে করার পরেই যে তোমরা ওই খুব ক্লোজ ব্যাপারটা, কিরে তুই বিয়ের পরে পাল্টে যাচ্ছিস, এই জিনিসটাই কেন শুনতে হবে? এতেই কেন একটা ঝামেলা শুরু হবে? এতেই কেন বিচ্ছেদের জায়গা তৈরি হবে? আজকে মানুষ খুব তাড়াতাড়ি কাছে আসছে, খুব তাড়াতাড়ি দূরেও যাচ্ছে। দেখো আজকে প্রত্যেকটা, তুমি গলিতে গলিতে হয়তো দেখতে হবে কারণ না কারো ডিভোর্সের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কেন হবে? কিছু জিনিস, কিছু নমিনাল জিনিস তুমি যেগুলি একটুখানি শোধরানোর চেষ্টা করো, হিউজ খরচা তো নয়, তার সাথে কনসালটেন্সি করে নাও, সে তোমাকে যে বুদ্ধিটা দিচ্ছে সেই বুদ্ধি অনুযায়ী চলো সেই মুহূর্তে, পরে যখন তুমি পয়সা জমাতে পারলে সেই মুহূর্তে তুমি স্টেপ নিলে। আজকে কারোর পোখরাজ লাগবে, দাদা আমার এই মুহূর্তে নেওয়া সম্ভব নয়, আমি আপনাকে বললাম যে তোমার 6 রতির পোখরাজ লাগবে, সে পোখরাজটা এই মুহূর্তে হয়তো নিতে পারছে না, তার আর্থিক উন্নতির দরকার। সে কি করলো? যেমন আমি টোটকা বললাম, একটা টোটকা করলো, তার সাথে সাথে সে করলো যে দা এর সাবস্টিটিউট কী আছে, আমি তাকে তার একটা সাবস্টিটিউট দিলাম যে এই স্টোনটা তুমি পড়তে পারো। সে কি করলো? বললো দাদা এই মুহূর্তে আমি ওইটাও খরচা করতে পারছি না। তখন আমি তাকে বললাম যে তাহলে এক কাজ করো, তুমি হলুদ রঙের জামা পরার চেষ্টা করো, আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একটা হলুদের টুকরো নিয়ে নিজের হাতে এই জায়গাটায় ঘষো, বৃহস্পতি স্থান। এই জায়গাটা যখন আমি ঘষলাম, আমার দুটো হাতেই বৃহস্পতি স্থান রয়ে গেল। কি হলো? কিছুটা হলেও তো প্রভাব পাবো আমি। 100 টাকা পাচ্ছি না, 5 টাকা 10 টাকা তো আসছে। এই গ্রোথটা কে দেবে? আজকে তোমার শুক্র যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে শুক্রের জন্যও আছে। শুক্র কি দেয়? শুক্র আমাদের সব দেয়, লাক্সারি লাইফ থেকে শুরু করে সবটাই দিচ্ছে, ভালোবাসার জায়গাও দিচ্ছে, লাক্সারি লাইফও দিচ্ছে, বাবা মায়ের আশীর্বাদটাও দিচ্ছে ভরে ভরে। কেন এগোবো না? তোমার রবি খারাপ, রবিকে ঠিক করো, আরামসে করাই যায়। ছোট ছোট জিনিস যদি আমরা একটু মেনে চলি, সবটাই কিন্তু ঠিক করা যায়। এগুলো পুরোপুরি বাড়িতে বাস্তুর ব্যাপার এটা, হ্যাঁ, মানে বাস্তুর জন্য কোনো না কোনো ভাবে এটা প্রবলেমটা দেখা দেয়। তো তুমি বাস্তুর জন্য অনেক বুঝলে? কিছু হতে পারে, বাস্তুর জন্য বাচ্চাও না আসতে পারে। হ্যাঁ, বিবাহিত সম্পর্ক, তোমরা নর্থ ইস্টের ঘরে আছো, দীর্ঘদিন ধরে রয়েছে, হয়তো বাচ্চার সাথে ইস্যু হতেই পারে, এটার জন্য বাচ্চার সাথে হতেই পারে। দেখো একটা জিনিস, তোমার কাল মানে একটা মানুষের ছক হচ্ছে কালপুরুষ, সেখান থেকে তার একটা প্রেডিকশন বের করা হয়, তার কোন সময় কি হতে পারে, পঞ্চম ঘরে কি আছে, 6 নম্বর ঘরে কে আছে, 7 নম্বর ঘরে আছে, কে কোন ঘরে থাকলে কি ফল দিতে পারে, এইটা হলো অ্যাস্ট্রোলজি। এই ঘরে আছে মানে এই ফল দেবে। কেউ আগে থেকে মানে বলে দেওয়া যায় যে এই মানুষটা কিন্তু পরবর্তীকালে কোনো এন্টিটির ফাঁদে পড়তে পারে, মানে ভূতে ধরা কেস বা হাওয়া বাতাস লাগা, এগুলো কোনো মানুষের প্রতি বেশি হতে পারে, এটা বলে দেওয়া যায় অ্যাস্ট্রোলজিতে। 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে তোমার, যদি তুমি বাস্তুর দিক থেকে বলো, বাস্তুতে টোটালটাই ম্যাটার করে। তুমি এখন যেখানে আছো সেটা তোমার বাস্তু, তুমি এখান থেকে বেরিয়ে 10 ঘন্টা পরে যে অফিসটা যাবে সেটা তোমার বাস্তু, ঠিক আছে? তুমি এরকমও দেখবে, আমি তোমার লোকালিটির মধ্যে তুমি দেখে নাও যে কোনো একটা এই ব্যাংকে প্রচুর ক্লায়েন্ট হচ্ছে, এই ব্যাংকে ক্লায়েন্টের লাইন দিয়ে মানুষ 4টে অবধি মানুষ, আমাকে যখনই ব্যাংকে গেছে আমাকে লাইন দিয়ে কাজ করতে হয়েছে। এমন ঠিক ওখান থেকে বেরিয়ে তুমি আরেকটা এলাকায় গিয়ে দেখো, এসবিআই ব্রাঞ্চে হয়তো খুব বেশি 30টা কাস্টমার আছে, বা এই ব্যাংকে 30টা কাস্টমার আছে, ওই ব্যাংকে হয়তো 100টা কাস্টমার দাঁড়িয়ে আছে। তার বাস্তুটা গিয়ে একদিন ঘুরে দেখো, তার বাস্তুটাতে কী আছে, ওই ব্রাঞ্চে গিয়ে ঘুরে দেখো ওই ব্রাঞ্চের বাস্তুতে কী আছে, তুমি দুটোকে যখন ডিফারেন্স করে তুমি নিজে বুঝতে পারবে।
তুমি বলতে চাইছো যে একটা এলাকায় মোমোর দোকান 10টা, চলে কিন্তু একটাই। হ্যাঁ, আমি তোমার এই কথাতেই আমি তোমাকে বলি, শ্যামবাজারের মোড়টা পার করে যখন তুমি ডানলপের দিকে এগোবে, বাঁ হাতে একটা বাটা আছে, হুম, বাটা রাস্তা দিয়ে ঢুকবে, হ্যাঁ, একদম হ্যাঁ, শ্যামবাজার ঘাটে যেতে গেলে ওই যে রাস্তায় ডাইরেক্ট ঢুকবে। বাবুঘাট যাচ্ছে, বাবুঘাট না, বাবুঘাট না, বাগবাজার ঘাট যাচ্ছে, বাগবাজার ঘাট যাচ্ছে, হ্যাঁ, বাগবাজার হ্যাঁ, ঘাট যাচ্ছে, ওই রাস্তায় ঢুকে গিয়ে দেখো ডান হাতে তোমার দুটো কাবাবের দোকান পাবে। একদম, হ্যাঁ, একদম, প্রথমের একদম। দোকানটা ফাঁকা, দ্বিতীয় দোকানটায় ভিড়। হ্যাঁ, ঠিক, ঠিক। কিন্তু ওর দোকানটা যে প্রথম জায়গাটায় দোকানটা কাজ কিন্তু, করছে, ওর যে ওটা জায়গাটা, কিন্তু প্রথম দোকান। ওর যে কাউন্টারটায় কাজ করছে, হুম। ওই কাউন্টারটার মধ্যেও কিন্তু দেখো ওর হয়তো ক্যাশটা এমন জায়গায় রাখা, ওভেনটা এমন জায়গায় রাখা। ঠিক নর্মাল বলেছো। কোনো হোটেল খুব চলছে, কোনো হোটেল খুব চলছে না, হুম। অগ্নিকোণেই নিয়ে গিয়ে রাখো না ভাই তুমি ওভেনটাকে, ওখানেই আগুনের কাজ করো, তোমার পয়সা খাবে কে? রাত্রির 11টা বেজে যাচ্ছে তখনও আর্সালানে গিয়ে দেখছি আমাকে দাঁড়াতে হবে রে ভাই, লাস্ট কাস্টমার মনে হয় আমিই থাকবো। খেতে গেলে হয় এরকম অনেক সময় দেখবে, আর কোনো আর্সালানে যাবে দিকে দেখবে অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে, গেলাম সিট পেয়ে গেলাম। বাস্তু ম্যাটার করে হুম। প্রত্যেকটা জায়গা, তুমি অফিসে আছো অফিসের বাস্তু, খেতে যাচ্ছ তার বাস্তু, প্রত্যেকটা জায়গার একটা বাস্তু ম্যাটার করে। বাস্তুটাকে না দেখলে, না রিয়েলাইজ করলে বোঝা মুশকিল তার ভাইবটা কি বলছে। শুধু বাস্তু তো নয়, তার ভাইবটা কি। তুমি চিকন চাকন করে তো রেখেছো, এই দেখায় মানে কথা দিয়ে আছে ওপরে তোমার চিকন চাকন, ভেতরে তোমার ফাঁপা। ঠিক তাই হয়, লোকের কাছে পয়সা এসছে, আজকে বানাতে হবে, বানিয়ে ফেললাম, দুদিন পর কাঙাল। কি হয়েছে দাদা, ফাইন্যান্স দিতে পারছি না, ডেকোরেশন তো প্রচুর করেছি লোক আনার জন্য, লোকে চায় আজকে ডেকোরেশন, বার্থডে সেলিব্রেট করবে সবাই চায়, বা কোনো রকম কোনো অকেশন সেলিব্রেট করবে, এখন রেস্টুরেন্টেই যাচ্ছে লোকে, বাড়ি ভাড়া নিয়ে করতে গেলে এখন 50,000 টাকা খরচা, 5টা বন্ধু মিলে গেলাম, 5,000 টাকায় মিটে গেল, লোকে করতে যাচ্ছে। সে বাস্তুটাই তো আগে দেখো যে তুমি তোমার কোন বাস্তুতে করছো। একটা দোকান করছো, একটা বাড়ি করছো, বাড়ি করার আগে দেখো যে ওই জমিতে কেউ সুসাইড করেছে কিনা, কেউ সাপ মেরে দিয়েছে কিনা, তোমার উপরে কোনো দোষ আসছে কিনা, সেগুলো তো দেখতে হবে, তার আগে তো সার্চ করতে হবে, 10টা লোকের সাথে কথা বলতে হবে, এটাকে হোল্ডে রাখো না কদিন, হোল্ডে রেখে আশেপাশে লোকেদের থেকে জানো জমিটার উপরে কী গেছে, কী হয়েছে না হয়েছে। খালি উকিলকে দিয়ে সার্চ করলাম ওটা জলা জমি কিনা, এই কিনা, কজনের পরে আমি নিচ্ছি, তারা কি কোনো রকম কোনো ভুল কাজ করেছে কিনা, শুধু এইটুকুনি সার্চ করে নিয়ে তুমি জমিটা নিয়ে নিচ্ছ। আর বড় বড় বাড়ি যখন বানিয়ে নেয় তারপর ছেড়ে চলে যেতে হবে। এরকম কত বাড়ি অনেক আছে কলকাতা ক্ষেত্রে শহরে। হয় যে বাড়িটা বানালো, দোতলা বাড়ি বানালো নিজে থাকবে বলে, লাস্টে দেখলো না আমি থাকতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, ভাড়ায় দিয়ে দিচ্ছে, দিয়ে নিজে ভাড়া যাচ্ছে, বলছে ভাড়ার টাকাটা তো পাচ্ছি, ওই টাকা আমি ভাড়া দিয়ে দিচ্ছি, আমার অসুবিধা হচ্ছে না। অসুবিধা হচ্ছে না, কিন্তু বাড়িটাতে থাকতে, তুমি তো থাকার জন্যই বানিয়েছো, বাড়িটা ছেড়ে যাবে না। স্বাদের বাড়ি বানিয়ে তুমি যদি বাইরে থাকতে হয় তাহলে আর লাভটা কি? ঠিক। ওই জিনিসটা বুঝতে হবে। দেখবে খুব সামান্য লোকে এড়িয়ে যায়, আজকে যেটা ফ্ল্যাটে কিন্তু নিচে থেকে লিংটন বাড়িয়ে বা কি বলে ওটাকে, এক্সট্রা বাড়িয়ে কিন্তু বাড়ি করা হয়, হুম, 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 ঠিক আছে। হুম। ধরো মাঝখানে একটা পিলার আছে, আমি ধরলাম 3 ফুট আগে থেকে একটা পিলার আছে, 3 ফুট একটা ব্যালকনি বের করেছে প্রমোটার, একটা পিলার আছে, তুমি কোনো ফল সিলিং বা কিছু করনি, ঠিক আছে। তোমার খাটটাকে এমনভাবে রেখেছো যে পিলারের তলায় খাটটা আছে, তুমি যখন শুচ্ছ ওই পিলারের তলাতেই শুচ্ছ। দেখো বছরখানেক পরে তোমার যদি শরীর খারাপ, আরে এখানে অনেকে কমেন্ট করতে পারে যে না আমি পিলারের তলায় শুয়েছি, আমার বাড়িতে শরীর খারাপ হচ্ছে, আমি বলবো তারা খাটটাকে ঘুরিয়ে দিই, বুদ্ধিমানের কাজ। যতক্ষণে কমেন্টটা করছো ততক্ষণে খাটটা ঘোরানোর জন্য দুটো বন্ধুকে ডেকে নিয়ে খাটটা ঘুরিয়ে নাও, ওর তলায় শুইও না। পিলারের তলায় শুলে শরীর খারাপ করে, শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়। ছোটো ছোটো জিনিস, আমি বলছি না তোমাকে বাড়ি ভেঙে ফেলো, ঈশান কোণে বাথরুমটা অ্যাভয়েড করো ভাই, হুম। নর্থ ইস্টে বাথরুম অ্যাভয়েড করো, আর প্রত্যেকটা জিনিসকে একটু দেখে শুনে নাও কোথায় কোন জিনিসটা আছে। উত্তর দিক হালকা করে দাও, পূর্ব দিক হালকা করে দাও, যতটা হালকা রাখা যায়, ঠাকুরের স্থান থাকুক, উত্তর দিকে একটা অ্যাকোরিয়াম রেখে দাও, ফাউন্টেন রেখে দাও, লাইফে উন্নতি হবে, বাড়বে। বাহ। ছোট ছোট কথা তুমি যদি মেনে চলো তোমার একদম। পক্ষে খুব ভালো, যদি না মানতে পারো সেক্ষেত্রে আমার কিছু করার নেই ভাই, পডকাস্টে এইসব জিনিস দেখো না, কাউকে দোষারোপ করো না। আর যদি চান যে ভালো কিছু শিখতে বা জানতে, বা আপনি যদি মনে করেন যে দাদাকে দিয়ে এই কাজটা করাবেন যেগুলো শুনলেন, তার জন্য কল করতে হবে, নাম্বার দেওয়া আছে হ্যাঁ, সে স্ক্রিনে কল আছে। করতে করুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের একটু ধৈর্য রাখবেন। হুম। আমি যে কোনো কাজ করছি, আজকে করছি কালকে রেজাল্ট পাবো, এই জিনিসটাই নয়। আপনি আজকে বাড়িতে যে সকালবেলা বাজার করে নিয়ে এসছেন, আজকে যে বাজারটা নিয়ে এসছেন আপনি সেটা আজকেই সব শেষ করবেন না। আপনার বাড়িতে যে রান্না করেন সেও কিন্তু একদিনেই সকালে এক ব্যাগ বাজার রান্না করে না, সেটাও কিন্তু 7 দিনের বাজার হয়।
ঠিক সেই রকম প্রত্যেকটা কাজের একটা মানে টাইম লিমিট হয়, যা এই সময়ের আমি যখন কাজটা করলাম তার এফেক্টটা আপনি এই সময় থেকে বুঝতে পারবেন। এই জিনিসটা চললো মোটামুটি এত বছর। একটা মানুষ যে বলে বশীকরণের কাজ, ধরো একটা 3 মাস, আমি তোমাকে বললাম 3 মাস সময় লাগবে এই কাজটা করতে আমার, ঠিক আছে? বিচ্ছেদ হয়েছে 1 বছর হয়ে গেল, তুমি তো একদিনে জিনিসটাকে সলভ করতে পারবে না। তুমি আকর্ষণের যে কাজটা যখন করলে, তারপরে বশীকরণ করলে। কি করলাম আগে? আকর্ষণ করলাম, তারপরে বশীকরণ করলাম। কেন? তোমার থেকে তো দূরে আছে। কাছে নিয়ে এসে বশীকরণ হলো। আগে আকর্ষণ করো, তারপরে বশীকরণ হুম, করো। হুম। তাহলে কি হলো? কাজটা আরো হার্ড হলো। তোমাকে আমি টাইম দিলাম যে আমি এই আকর্ষণের কাজটা করলাম, ঠিক এতদিনের মাথায় একটা বশীকরণের কাজ করব, এই একটা গ্যাপে। দিনের দিন করব না। আগে আকর্ষণটা হলো, তোমার প্রতি ওর একটা মায়া জন্মাচ্ছে, ঠিক সেই সময়টা গিয়ে আর একটা কাজ করলাম। বা সে যখন কথা বলতে এলো, দুদিন মিশলো, তখন গিয়ে আরেকটা কাজ করলাম। তুমি আমাকে ফিডব্যাকটা দিলে, হোয়াটসঅ্যাপ করে দিলে, দাদা আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, ঠিক ওই সময় কাজটা করো। জায়গা মতো ঘাটা পড়লো, কাজের রেজাল্টটা খুব ভালো পেলে। তুমি আজকে বললে আর কালকে রেজাল্ট পেয়ে যাবে তা নয়। এবারে কি বলছে, দাদা কতদিন চলবে? আমি যদি তোমাকে বললাম যে একটা মানুষের সঙ্গে আমি এতদিন যখন মিশছি, মিশার পরে একটা বিচ্ছেদ তৈরি হলো, সে মানুষটা যখন আবার কাছে এলো, সে অত সহজে বেরিয়ে যাবে না, সে একটা লম্বা টাইম পিরিয়ড নেবে। তোমার যদি বিয়ে করা হয়, তুমি তার মধ্যে করে নাও। সম্পর্কটাকে এমন একটা জায়গায় বাঁধার চেষ্টা করো, দুজন মিলে এমন একটা কোম্পানি ক্রিয়েট করো যেখানে আমার থেকে আর বেরোবে না। কোম্পানিটাকে ডেভেলপ করার চেষ্টা করো দুজনের বুদ্ধি লাগিয়ে। ভালো কিছু ভাবো, ঠিক। ভালো কিছু ভাবো, নেগেটিভ কেন? পজিটিভ ভাবো, পজিটিভ ভাবলে পজিটিভ হবে, নেগেটিভ ভাবলে তুমি পড়বেই। পজিটিভ ভাবলে এটা কিন্তু সত্যি কথা। আমি সবসময় যদি ভেবে থাকি যে মাথার মধ্যে বাজে হবে, বাজে হবে, তোমার বাজেই হবে। বাজেই ঘটবে। আর যখন ভাববে না আমার না, আমার আই এম সাথে দ্য ভালো বেস্ট, দিনটা আমি আসছে, ভালো, আমি কাজ পারি, একদম আমি তুমি বুঝতে এই পারি। জিনিসটাই আয়নার সামনে দাঁড়িয়ে বলো না ডেলি, সকালবেলা আই এম উঠে দ্য বেস্ট। আমার থেকে বেস্ট কেউ হতে পারে না, আমার যা কাজের পারফরমেন্স কেউ দিতে পারবে না। আমি সামনের বছর একটা ব্যবসা করবো যেখানে 50,000 টাকা ইনভেস্ট করবো, এটা দিয়ে শুরু করো না। দেখো তোমার ব্যবসার মেন্টালিটি আছে কি না, তুমি ব্যবসা করতে পারো কি না। এটা ঠেলা হলেও তুমি লাগাবে। নিজের ব্যবসা করছি, চাকরি নয়, কারো অধীনে নয়, কারো হাতের তলায় মাথা রাখিনি আমি, এই জিনিসটা মনে হবে। কারো হাতের তলায় মাথা নেই, মাছটা ঘুরলে হাত পাততে হবে পয়সার জন্য। প্রতিদিন হাত পাতবো, 5,000 7,000 গুনবো, ইনকাম করবো। নিজের বাস্তু ঠিক করো, নিজের কাজের জায়গা ঠিক করো, ইনকাম অটোমেটিক হবে। থ্যাংক ইউ। আর বেশি দীর্ঘায়িত করবো না, আশা করবো আপনারা শুনলেন, এতক্ষণ আছেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট বিক্রম দা, আর ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দাদা।